এবং দশম শ্রেণীর অনলাইন ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আয়োজিত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ব্যাচের ক্লাসে। তো তোমরা অলরেডি জেনে গেছো আমাদের এই বছরের 2023 অনলাইন ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে অ্যান্ড তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু অনলাইন ব্যাচ নিয়ে আসছি। তো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাবো আমাদের অনলাইন ব্যাচে। অ্যান্ড যারা যারা ক্লাস 8 থেকে 9-এ উঠে গেছো অ্যান্ড যারা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠে গেছো আমাদের সাথে ছিল 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ব্যাচে ছিল, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের এই অনলাইন ব্যাচের ক্লাসে। সো এইটা আমাদের অনলাইন ব্যাচের ফ্রি ক্লাস। আজকে আমরা চ্যাপ্টার 3 বল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো তোমরা সবাই একটু দ্রুত চলে আসো, আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছো কিনা তোমরা, অ্যান্ড সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে জানাই দাও। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জেনারেল ম্যাথ কখন হবে স্যার? জেনারেল ম্যাথও হবে খুব শীঘ্রই তোমাদেরকে জেনারেল ম্যাথেরও নোটিশ রুটিন দেওয়া হবে, কোনো সমস্যা নাই। সো আমি তোমাদের তন্ময় ভাইয়া তোমাদের সাথে আবারও চলে আসলাম 10 মিনিট স্কুলের পক্ষ থেকে 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ব্যাচের ফ্রি ক্লাসে। তো আজকে আমরা একটা মজার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব অ্যান্ড এই মজার চ্যাপ্টারটা হচ্ছে বল বা ফোর্স। তো তোমরা সবাই একটু দ্রুত চলে আসো, কে কে কোন কোন জায়গা থেকে ভাইয়ারা তোমরা যুক্ত হয়ে গেছে একটু ভাইয়াকে জানাই দাও। অলসো তোমরা আমাদের অনলাইন ব্যাচে কারা কারা ছিল একটু জানাই দাও। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই একটু চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমিও ভালো আছি ভাইয়া, হোপফুলি তোমরাও ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও হোপফুলি ভালো আছো। অ্যান্ড আজকে আমরা একটা মজার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব অ্যান্ড ওই মজার চ্যাপ্টারটা হইলো চ্যাপ্টার 3 বল। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো আমাদের সাথে, ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে গেছো। তানজিম ফাহাদ হ্যালো ভাইয়া, হ্যালো। ওয়াহিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ওবাইদুল খান সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছো, ঢাকা থেকে যুক্ত হয়ে গেছে বি। ওকে, যশোর থেকে যুক্ত হয়ে গেছে, কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে গেছে, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি 2022-এ ক্লাস 9-এর অনলাইন ব্যাচের লোক। ওকে, ওয়েলকাম 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 এভরিওয়ান। সো যশোর থেকে যুক্ত হয়ে গেছে, চাঁদপুর থেকে যুক্ত হয়ে গেছে, গ্রেট। নূর নবী আপনি কেমন আছেন? ভাইয়া ভালো আছি, হোপফুলি তোমরাও ভালো আছো। ওকে, হাই ভাইয়া, হাই ভাইয়া। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে, চুয়াডাঙ্গা থেকে, অনেক দূর থেকে বাবা, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। গ্রেট গ্রেট গ্রেট, প্রিটি অসাম ভাইয়া, প্রিটি অসাম, সাবাস। অনেকেই আমাদের সাথে সো বাংলাদেশের প্রায় 64টা জেলার প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, দ্যাটস ভেরি গ্রেট। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছ। সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর খুব দ্রুত 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 চলে আসো, একটু দ্রুত চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। অলসো একটু দ্রুত চলে আসো। আমি খুবই ভালো আছি, হোপফুলি তোমরাও ভালো আছো। সো অলরেডি তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে আমাদের অনলাইন ব্যাচ 2023 আজকে আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি। বাংলাদেশ সরকারের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাইয়া সহ তোমাদের এই অনলাইন ব্যাচটা আজকে আমরা অফিসিয়ালি লঞ্চ করছি। অ্যান্ড তোমাদের জন্য আমরা বাংলাদেশ সরকার থেকে যত ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলো পাবো। অ্যান্ড বাংলাদেশ সরকার আমাদের সাথে অনেক কাজ করতে আগ্রহী। অ্যান্ড আমরা সবাই মিলে বাংলাদেশ সরকার এবং 10 মিনিট স্কুল মিলে কম্বাইন্ডলি আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কাজ করব। সো তোমরা যারা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাওনি তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা 6 to 10 অনলাইন ব্যাচ আয়োজন করছি এই বছরও আরও বিরাট পরিসরে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে যা যা তোমাদেরকে দিয়েছিলাম এই বছর আরও এক্সটেন্ডেড ভার্সন অনলাইন ব্যাচে তোমাদের জন্য নিয়ে আসছি, আরও প্রপার ভার্সন, আরও সুন্দর ভার্সন, যেখানে তোমাদের একটা ক্লাসে স্বয়ংক্রিয়ভাবে 2জন শিক্ষক থাকবেন। একজন ফ্রন্ট এন্ডে তোমাদের পড়াবেন আর একজন ব্যাক এন্ডে তোমাদের সকল ডাউট সলভ করে দিবে। সো আমাদের অনলাইন ব্যাচ থেকে সাকসেস রেট যদি আমরা চিন্তা করি, আমাদের অনলাইন ব্যাচে প্রিভিয়াস ইয়ারে অনলাইন ব্যাচ থেকে অনেকগুলো স্টুডেন্ট স্কুলের পরীক্ষায় অনেক ভালো করছে, ওদের মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে ছিল। অলসো আমাদের 9 থেকে যারা 10-এ শিফট করছে অনেকগুলো স্টুডেন্ট স্কুলে A+ পাইছে। সো হোপফুলি ওদেরকে আমরা 10-এও কেটার করতেছি অ্যান্ড
10-এ যারা আছে ওরা হোপফুলি এসএসসিতে গিয়ে আরো অনেক ভালো মার্কস পাবে। সো এই আর কি। সো অনলাইন ব্যাচে আমি তোমাদের তন্ময় ভাইয়া থাকছি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। সো আমি বেসিক্যালি তোমাদের অনলাইন ব্যাচে ফিজিক্স ডিপার্টমেন্টের হেড, অ্যান্ড আমি তোমাদের অনলাইন ব্যাচে ফিজিক্সের যত ধরনের কন্টেন্ট, ফুল কন্টেন্টটা সাজাইছি অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি এক্সটেন্ডেড ওয়েতে, অনেক গোছালো ওয়েতে, যেখানে তোমরা প্রত্যেকটা কন্টেন্ট শুধু পড়বা না, তোমরা অ্যানিমেশন সহ, সিমুলেশন সহ ভিজুয়ালাইজ করতে পারবা। মানে তোমাদের চোখের সামনে তোমরা ফিজিক্সকে ঘুরতে দেখবা, ফিজিক্সের প্রত্যেকটা ইভেন্ট তোমরা ঘুরতে দেখবা। মানে ওভারঅল এমন একটা প্যাকেজ যেটা তোমাদের প্রত্যেকটা সাইন্টিফিক টার্ম প্রপারলি ভিজুয়ালাইজ করাতে অনেক বেশি হেল্পফুল হবে ভাইয়া। সো তোমরা যারা যারা এখনো যুক্ত হয়ে যাওনি, খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচে। অলসো আজকের এই ক্লাসটা দ্রুত 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 শেয়ার করে দাও। অলসো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। বাংলাদেশের প্রত্যেকটা জেলার, 64টা জেলার একদম সবাই মিলে আমরা ক্লাসটা করতে চাই। ওকে, অ্যান্ড আমাদের অনলাইন ব্যাচ জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হচ্ছে। সো হোপফুলি তোমাদের সবার সাথে আমাদের জার্নিটা অনেক ভালো হবে, অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে। সো চলো, আমরা অনেক কথাই বলে ফেললাম। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ওই চ্যাপ্টারটার নাম হইলো ভাইয়া বল। ওকে, বল বা ফোর্স, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, আমরা বল বা ফোর্স এই চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো। সো ফার্স্ট অফ অল, যারা যারা নতুন তোমাদের সবার উদ্দেশ্যে বলে রাখি ভাইয়া, বল কি? বল কি ভাইয়া? বল কি? দেখো তো ভাইয়া, আমি যদি একটা স্থির বস্তুর উপর একটা ধাক্কা দেই তাহলে ওই স্থির বস্তুটা গতিশীল হয় না? অবশ্যই গতিশীল হয়। আবার আমি যদি গতিশীল বস্তুকে ধাক্কা দেই তাহলে গতিশীল বস্তুর গতি পরিবর্তিত হয়ে যায়। স্যার, আমি এসএসসি 23-এর অনলাইন ব্যাচের সাথে যুক্ত আছি, বাট ওখানে ক্লাসের সময় যখন কমেন্ট করি বা কোনো টপিক রিলেটেড কোয়েশ্চেন করি, আনসার দেওয়া হয় না। সরি ভাইয়া, বাট এটা কেন হয়? আচ্ছা, সো এটা হোপফুলি তোমার মিসকনসেপশন। আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন, আমাদের যারা ডাউট সলভ টিচাররা আছে, আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সবাই অ্যাটেন্ড করেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের ডাউট ক্লিয়ার করে দেওয়া হয়। ইন কেস তোমার ডিভাইসের সাথে আমাদের অ্যাপের একটা বাগ ইস্যু হতে পারে। সো হোপফুলি এই ইস্যুটা এই বছর থেকে হবে না, বিকজ আমরা আমাদের অ্যাপটাকেও 10 মিনিট স্কুলের যে অ্যাপটা রয়েছে, আমরা আমাদের অ্যাপটাকেও কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করতেছি। সো হোপফুলি তোমাদের আর এই ধরনের ইস্যুসগুলো আসবে না, যে একটা ডিভাইসে হয়তো ডিভাইসের প্রবলেমের কারণে, ডিভাইসটা একটু হয়তো পুরাতন ডিভাইস বা একটু ওল্ড ভার্সনের ডিভাইস হইলে যেটা হয়, অ্যাপ অনেক সময় আপডেট যদি না দাও তাহলে অ্যাপের মধ্যে প্রবলেম ফেস করতে তুমি পারো। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখবা, যারা যারা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটা ইনস্টল করবা, তোমরা আমাদের অ্যাপটা বারবার আপডেট করতে থাকবা। যতবার ওই অ্যাপের আপডেট আসবে তোমাকে একটা কিন্তু নোটিফিকেশন দিবে, অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে। অ্যাপ থেকে একটা নোটিফিকেশন এমন আসবে যে অ্যাপটি আপডেট করুন, তখন তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপটা আপডেট করে ফেলবা। দেন দেখবা আমাদের অ্যাপের আরও নতুন নতুন ফিচার তোমাদের মোবাইলে যুক্ত হয়ে যাচ্ছে, মোবাইলে থাকা অ্যাপটাতে, অ্যান্ড তোমরা আরও প্রপারলি, আরও স্মুথ ওয়েতে কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবা। আচ্ছা, সো চলো আমরা আগাই, আমরা একটু সামনের দিকে আগাই। ভালো আছি ভাইয়া, হোপফুলি তোমরাও ভালো আছো। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো আমরা এই চ্যাপ্টারের, বল চ্যাপ্টারটার প্রথমত আমরা চ্যাপ্টার পোস্টমর্টেম দেখব। ঠিক আছে, চ্যাপ্টার পোস্টমর্টেম মানে এই চ্যাপ্টারে আমাদের কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, জড়তা ও বলের ধারণা, এই জিনিসটা পড়তে হবে, জড়তা ও বলের ধারণা। আচ্ছা, এরপরে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র কি, এই চ্যাপ্টার থেকে আমরা জানবো। আমরা মৌলিক বল, ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে কথাবার্তা বলবো। আমরা সাম্য আর অসাম্য বল সম্পর্কে জানবো। আমরা ভরবেগ সম্পর্কে জানবো। আমরা সংঘর্ষ কি সেটা জানবো। আমরা মহাকর্ষ বলের সূত্র জানবো। আমরা অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ বলের মধ্যে পারস্পরিক সম্পর্ক জানবো। ওকে, আমরা এই জিনিসগুলা এই চ্যাপ্টারে মোটামুটি আলোচনা করব। সো এখানে কয়টা টপিক দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সো এই চ্যাপ্টারের এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, লিখে রাখতে পারো। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো আমরা এই জিনিসপাতিগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ওকে, সো এই হলো আর কি চ্যাপ্টার পোস্টমর্টেম। সো তোমরা একটু চ্যাপ্টার পোস্টমর্টেমটা সবাই একটু লিখে ফেলো, এন্ড লিখে হলে একটু ডান লিখো ভাইয়া।
ঠিক আছে, মানে এই চ্যাপ্টার পোস্টমর্টম হচ্ছে এগুলা আমাদেরকে জড়তা। আচ্ছা ভাইয়া, প্রথমত তোমাদেরকে যদি একটু জড়তা নিয়ে কথাবার্তা বলে, আমি জড়তা জিনিসটা কি, জড়তা, ঠিক আছে, জড়তা এটার ইংলিশ হইল ইনারশিয়া। জড়তার ইংলিশ হইল ভাইয়া ইনারশিয়া, ইনারশিয়া বা জড়তা। জড়তা মানে কি? জড়তা মানে হলো একটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাটাই হলো কি জড়তা। একটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাকে কি বলে? ওই প্রবণতাকে ভাইয়া জড়তা বলে। ঠিক আছে, একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাকে জড়তা বলে। যেমন ধরো আমার এই যে পিছনের বোর্ডটা, এই বোর্ডটাকে যদি আমি ঠেলে সরিয়ে অন্য জায়গায় না নিয়ে যাই, তাহলে এই বোর্ডটা যে অবস্থায় আছে এই বোর্ডটা এই অবস্থায় চিরকাল থাকতে চাইবে না ভাইয়া। এই বোর্ডটা এই অবস্থায় চিরকাল থাকতে চাইবে, ঠিক আছে, ওকে। সো এটা হলো কি জড়তা। অথবা একটা ফ্যান ধরো ঘুরতেছে, তুমি যদি সুইচ টিপ দিয়ে ফ্যানটাকে অফ না করো তাহলে ফ্যানটা কি অফ হবে ভাইয়া? ফ্যানটা অফ হবে না, ফ্যানটা চিরকাল চলতে থাকবে। সো কথা হইলো এইগুলাই হচ্ছে জড়তা। ধরো একটা বোর্ড স্থির অবস্থায় আছে, এটাকে তুমি যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো এই বোর্ডটা গতিশীল হবে না, এই বোর্ডটা এইভাবেই থাকবে। সো এটা এক ধরনের জড়তা, এটাকে বলে স্থিতি জড়তা। আবার একটা বস্তু গতিশীল আছে, তুমি যদি এটার গতি না থামাও, ফ্যানের সুইচ টিপে যদি ফ্যানটাকে না থামাও, ফ্যানটা আজীবন কিন্তু ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি সুইচ টিপে ফ্যানটাকে থামাচ্ছ। সো ওই যে ফ্যানটা চিরকাল ঘুরতে থাকার যে প্রবণতা, এই জড়তা হচ্ছে গতি জড়তা। ওকে, সো একটা হলো স্থিতি জড়তা, একটা হলো গতি জড়তা। অর্থাৎ জড়তা মানে কি? একটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাটাই হলো জড়তা। সবাই লিখে ফেলো। সো জড়তা জিনিসটা কি দেখো, জড়তা হইলো একটা বস্তু যে অবস্থায় আছে, একটা বস্তু যে অবস্থায় আছে, একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটিই জড়তা। সেটি হলো কি ভাইয়া? সেটি জড়তা। ঠিক আছে, একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থাকে কি বলে ভাইয়া? সেই অবস্থাকে জড়তা বলে। সো জড়তা কয় প্রকার? জড়তা হলো দুই প্রকার, একটা হলো গতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা। সবাই একটু লিখে ফেলো, জড়তা দুই প্রকার, একটা হলো গতি জড়তা, একটা হলো কি স্থিতি জড়তা। একটা হলো গতি জড়তা, আরেকটা হলো কি ভাইয়া? আরেকটা হলো স্থিতি জড়তা। তো গতি জড়তা কি? একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। আর স্থিতি জড়তা কি? একটা স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল থাকার যে প্রবণতা, সেটা হলো কি স্থিতি জড়তা। সো এটাও একটু আমরা লিখে ফেলি। আচ্ছা, এই পেজটা সবার লেখা হলে একটু ডান লিখো তো। এই পেজটা সবার যদি লেখা হয় একটু ডান লিখো, ঠিক আছে? এই পেজটা সবার লেখা হলে একটু ডান লিখো, ওকে? এই পেজটা সবার লেখা হলে একটু ডান লিখো, আর ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। এই পেজটা কি সবার লেখা শেষ? এই পেজটা সবার হোপফুলি লেখা শেষ। এই পেজটা সবার লেখা হলে একটু ডান লিখো, হোপফুলি সবার লেখা শেষ। চলো আমরা সামনের দিকে আগাই। সো আমরা বলের ধারণা দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? আমরা এখানে টেবিলের উপরে একটা ফুটবল দেখতে পাচ্ছি, রাইট? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে টেবিলের উপরে একটা, ওয়ালাইকুম আসসালাম মরিয়ম, এখানে আমরা একটা ফুটবল দেখতে পাচ্ছি। সো দেখো আমরা কি করলাম, নিউটনের প্রথম সূত্র, আমরা এখন নিউটনের প্রথম সূত্রটা জানবো, রাইট? নিউটনের প্রথম সূত্র কি বলছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। সো নিউটন আমাদের গতি নিয়ে নিউটন দুইটা সূত্র দিছে। এটা একটু ঠিক করো, ইয়াটা পুরো বোর্ডটা নাও, এই যে ওটা ঠিকঠাক আছে। ফ্রেমিংটা ক্যামেরার ফ্রেমিং। ডাকো, কাউকে ডাকো, তুমি ঠিক করতে না পারলে। সো দেখো
নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের গতি সংক্রান্ত প্রথম সূত্রটা কি? একটা বস্তু যদি একটা বস্তুকে তুমি বল প্রয়োগ না করো, ওই বস্তুটা চিরকাল স্থির থাকবে, আর বল প্রয়োগ করলে এই যে ফ্রেমের এই জিনিসটা আসে না, ঠিক আছে? একটা গতিশীল বস্তুকে তুমি যদি বল প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু স্থির থাকবে। একটা বস্তুকে বল প্রয়োগ না করলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু কি? সমবেগে চলতে থাকবে। এটা ছিল নিউটনের প্রথম সূত্র। তো লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? বুঝতেই পারছো, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, রাইট? বেগ হচ্ছে একটা কি রাশি ভাইয়া? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাই সমবেগে চলতে হলে দিক পরিবর্তন করতে পারবে না। ধরো ফুটবলটা যদি এদিকে চলতে থাকে, তাহলে সে এদিকেই চলতে থাকবে। এদিকে চলতে থাকা ফুটবলটা আবার এদিকে ব্যাক করবে না আর কি। ব্যাপারটা হলো এটাই। সো সোজা সরল রেখায় সমান দ্রুতিতে যেতে হবে। সো এটাই হলো নিউটনের প্রথম সূত্র, যে একটা বস্তু, একটা স্থির বস্তুকে বল প্রয়োগ না করলে সে চিরকাল স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তুকে বল প্রয়োগ করলে একটা সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। সো কথা হচ্ছে, দেখো প্রথম সূত্র বলতেছে তুমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো, ঠিক আছে? তুমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো, তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, দাঁড়াও, উল্টাপাল্টা কমেন্ট করলে মিউট করতে হবে। একটা মিনিট। ওকে, সো দেখো নিউটনের প্রথম সূত্র কি বলতেছে? বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করো, দেখো এই ফুটবলটাকে যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, তাহলে সে কিন্তু স্থির থাকবে। এখন আমি কি করলাম? দেখো বল প্রয়োগ করলাম, সে গতিশীল হলো, আবার বল প্রয়োগ করলাম, থেমে গেল। দেখছো? বল প্রয়োগ করছি, দেখো বল প্রয়োগ করছি, গতিশীল হয়েছে, থামাই দিছি, থেমে গেছে। ওকে, বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করতাম, এই ফুটবলটা স্থির থাকতো না, এই ফুটবলটা স্থির থাকতো। অ্যান্ড আমি আবার বাহ্যিক বল প্রয়োগ যদি না করতাম, এই ফুটবলটা আবার গতিশীল থাকতো না, গতিশীল থাকতো। তো আমি বল প্রয়োগ করে ফুটবলটাকে গতিশীল করছি, আবার বল প্রয়োগ করে ফুটবলটাকে থামাইছি। তো যদি এই কাজটা না করতাম, আমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করতাম, তাহলে স্ট্যাটিক অবজেক্ট রিমেইন স্ট্যাটিক, মানে স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীলই থাকতো, আর গতিশীল বস্তু ডাইনামিক অবজেক্ট রিমেইন ডাইনামিক, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতো। আচ্ছা, ভেক্টর রাশি কি? সো ভেক্টর রাশি কি এটা জানার জন্য আমাদের ফার্স্ট অফ অল রাশি সম্পর্কে জানতে হবে। সো রাশি জিনিসটা কি? রাশি হইল এই পৃথিবীতে যত ধরনের পরিমাপযোগ্য উপাদান আছে সবগুলোকে রাশি বলে। যেমন ওজন, ত্বরণ, বেগ, সরণ, মন্দন, এগুলো হচ্ছে সব রাশি। এসএসসিদের ক্লাস কবে করাবেন? করাবো ভাইয়া, সবগুলো রুটিন ওয়াইজ আসবে, সামনের দিকে আসবে। তো যেটা বলতেছিলাম তোমাদেরকে, বেগ, সরণ, ত্বরণ, মন্দন, তাপমাত্রা, সবগুলো কোয়ান্টিটি যেগুলো পরিমাপ করা যায়। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা পরিমাপযোগ্য, এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা পরিমাপযোগ্য উপাদানই হলো রাশি। আবারও বলতেছি, এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা পরিমাপযোগ্য উপাদানকে কি বলে ভাইয়া? রাশি বলে। সো all the measurable quantity that exist in the world is quantity, রাশি। তাহলে এই রাশিটা আবার দুই প্রকার, মানে যেগুলো পরিমাপ করা যায়, যেগুলোকে মেজার করা যায়। রাশি হলো এমন একটা জিনিস যেটাকে মেজার করা যায়, যেটাকে পরিমাপ করা যায়। এখন এই পরিমাপটা আমরা কয়ভাবে করতে পারি ভাইয়া? এই পরিমাপটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা শুধু মান দিয়ে পরিমাপ করতে পারি, আবার আরেকটা হচ্ছে মানের সাথে দিকেরও প্রয়োজন হয়। যেমন ধরো তোমাকে যদি বলে তুমি বাসা থেকে 10 মিটার সামনে যাও, তুমি ধরো বাসা থেকে 10 মিটার সামনে গেলা, এইটা শুধু মান দিয়ে সুনির্দিষ্ট করা হয়েছে। সো যে রাশিগুলাকে শুধুমাত্র মান দিয়ে সুনির্দিষ্ট করা হয়, ওই রাশিগুলাকে কি বলে ভাইয়া? স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। যে কোয়ান্টিটিকে শুধুমাত্র মান দিয়ে ডিফাইন করা হয়, যে রাশিগুলোকে সৃজনশীল ক্লাসও করাবো আমাদের অনলাইন বেসে, যে ক্লাসগুলো শুরু হবে, প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট, কনসেপ্টের পরে ম্যাথ, টাইপ ওয়াইজ ম্যাথের পরে সিকিউ মানে সৃজনশীল, সৃজনশীলের পরে আবার এমসিকিউ, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। সো আবারও বলতেছি, আমাকে ধরো বাসা থেকে 10 মিটার সামনে যাইতে বললো, তাহলে এখানে আমাকে শুধু 10 মিটার সামনে যাইতে বলছে। 10 মিটারটা হচ্ছে একটা মান।
এখানে কোনো সুনির্দিষ্ট দিক দেওয়া নাই। সো এই যে 10 মিটার সামনে যাবো, এই 10 মিটারটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এখন আমাকে যদি বলতো তুমি বাসা থেকে বের হয়ে উত্তর দিকে 10 মিটার সামনে যাও, আবারও বলছি তুমি বাসা থেকে বের হয়ে উত্তর দিকে 10 মিটার সামনে যাও, তখন কিন্তু তোমাকে 10 মিটারের পাশাপাশি একটা সুনির্দিষ্ট দিক ডিফাইন করে দিছে, রাইট? তোমাকে বলছে যে তুমি বাসা থেকে বের হয়ে উত্তর দিকে 10 মিটার সামনে যাও। তো তোমাকে উত্তর দিকে কিন্তু ফিক্সড করে দিছে। সো তোমাকে যেহেতু উত্তর দিকে ফিক্সড করে দিছে, উত্তর দিকে 10 মিটার, দিক মান দুইটাই দেওয়া আছে। তো যখন কোনো রাশিকে মান আর দিক দুইটা দিয়েই তুমি প্রকাশ করবা, তখন ওই রাশিকে বলা হয় ভেক্টর রাশি। সো বেগ, বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তন। তাহলে বেগ একটা ভেক্টর রাশি, বিকজ সরণের পরিবর্তনটার সাথে একটা নির্দিষ্ট দিকের কথা বলা আছে। সবকিছু লাইভে চলবে স্যার? ইয়েস, সবকিছু লাইভেই হবে। ওকে ফাইন। সো নিউটনের প্রথম সূত্র ছিল এটাই যে তুমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো, মানে তুমি যদি বাহ্যিক কোনো বল কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই না করো, কোনো বস্তুর উপর যদি প্রয়োগ না করো, তাহলে একটা স্থিতিশীল বস্তু চিরকালই স্থিতিশীল থাকবে, আর একটা সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তো তুমি যদি একটা স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে চাও, তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো বল। তুমি যদি একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে চাও, তাহলেও তোমাকে কি বল প্রয়োগ করতে হবে। ধরো এই ফুটবলটা স্থির আছে, এখন আমি যদি এমনে ধাক্কা দেই, মানে বল প্রয়োগ করি, তাহলেই তো ভাই এই ফুটবলটা গতিশীল হবে। আদারওয়াইজ কি এই ফুটবলটা গতিশীল হবে না। আমাদের এই ফুটবলটা গতিশীল করার জন্য কি করতে হবে? এই ফুটবলটাকে গতিশীল করার জন্য আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক একইভাবে আমি যদি একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে চাই, গতিশীল বস্তুর গতির পরিবর্তন কেমন? ধরো তুমি ফুটবল খেলার মাঠে নামছো, অ্যান্ড তোমার দিকে তোমার বন্ধু একটা ফুটবল থ্রো করলো। তোমার দিকে তোমার বন্ধু কি করলো? একটা ফুটবল থ্রো করলো, এন্ড ফুটবলটা তোমার দিকে আসছে। এখন তুমি কি করলা? ফুটবলটাকে কিক করলা। ফুটবলটা যে বেগে তোমার কাছে আসছে, তুমি কিন্তু ওই বেগে তুমি কি করো নাই, ফুটবলটাকে কিক করো নাই, তুমি হয়তো ডিফারেন্ট একটা বেগে কিক করছো, মানে গতিশীল বস্তুটার গতিকে চেঞ্জ করে দিছো। ফুটবলটা আসছিল তোমার দিকে, তুমি অন্য দিকে পাঠিয়ে দিছো, তার মানে তুমি গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে দিতে পারছো। সো যে জিনিসগুলা স্থিতিশীল বস্তুকে গতিশীল করে অ্যান্ড গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, ওই জিনিসটাকে বলা হয় কি? বল। এক্স্যাক্টলি, বল। সো যেটা স্থিতিশীল বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় বল। ওকে ফাইন, চলো আমরা সামনের দিকে আগাই। সো দেখো, বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চাই, কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে কি ভাইয়া? বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। মানে একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে, ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা কি বলি ভাইয়া? সেই প্রবণতাকে আমরা বলি জড়তা। সো হোপফুলি সবাই বুঝতে পারছো। এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম তোমাদেরকে, সবাই সবকিছু ঠিকঠাক মতন বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা যা বললাম, যা যা পড়ালাম, সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা যা পড়াইলাম, সবাই সবকিছু ঠিকঠাক মতন বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। যা যা পড়ালাম সবাই কি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো? এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইলাম সবাই সবকিছু কি ঠিকঠাক মতো বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গ্রেট গ্রেট। লিখে দেন সবগুলো ভাই, লিখা আছে ভাইয়া, লিখা আছে। সবাই একটু লিখে নাও ভাইয়া, সবাই একটু লিখে নাও, সবগুলো কিন্তু লিখা আছে। ওকে, সবগুলো কিন্তু লিখা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে দেখো তো ভাইয়া, কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফে দেখো, আমাদের এক্স অক্ষ বরাবর হলো সময়, আর ওয়াই অক্ষ বরাবর হলো কি? দূরত্ব। আচ্ছা, তো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। দেখো 0 থেকে t1, দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে ভাইয়া? দূরত্ব। আর এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। আচ্ছা, সো ব্যাপারটা খেয়াল করে দেখো, আমাদের 0 থেকে t1 এর মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। আবার t2 থেকে এই পর্যন্ত দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, বলো তো ভাইয়া, দূরত্বের পরিবর্তন যদি না হয়, দূরত্বের পরিবর্তন কেন হয় নাই? বিকজ
ওখানে আসলে কোনো বল প্রয়োগ করা হয় নাই। দেখো আমাদের 0 থেকে t1 এর মধ্যে দূরত্ব কিন্তু একই, দেখছো দূরত্বটা চেঞ্জ হয় নাই। এন্ড এখানেও কিন্তু দূরত্বটা চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? বিকজ আমরা এখানে আর এখানে কি করি নাই, বল প্রয়োগ করি নাই। যদি বল প্রয়োগ করতাম তাহলে আমাদের দূরত্বটা চেঞ্জ হইতো। এন্ড এখান থেকে দেখো, এখানের মধ্যে দেখো দূরত্বের পরিবর্তন হয়েছে। দেখো দূরত্বটা ছিল এখানে, ধরো এটা ধরো 5 আর এটা ধরো 10, ঠিক আছে 10। সো এখন 5 থেকে কোথায় গেছে ভাইয়া, 10 এ গেছে। মানে দূরত্বের পরিবর্তন হয়েছে, মানে 5 মিটার থেকে কোথায় চলে গেল, 5 মিটার থেকে 10 মিটারে চলে গেল, রাইট? তার মানে দূরত্বের পরিবর্তন হইলো। এখন কথা হচ্ছে আমাদের এখানে কোনো বল নাই, এই যে এখানে কোনো বল নাই, এখানেও কোনো বল নাই। কিন্তু এখানে বল আছে নাকি নাই বলো তো? এখানে কি বল আছে? যদি বল না থাকতো, হ্যাঁ বল আছে, যদি বল না থাকতো তাহলে কি এই বস্তুটা এখান থেকে এখানে যাইতে পারতো? পারতো না। তার মানে এখানে নিশ্চয়ই তুমি বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো। তার মানে এখানে কি আছে ভাইয়া, এখানে বল আছে, ফোর্স এক্সিস্ট হিয়ার। এখানে বল আছে বলেই বস্তুটা কি হচ্ছে ভাইয়া, এখানে বল আছে বলেই বস্তুটা গতিশীল হচ্ছে। সবাই কি বুঝতে পারছো? এখানে বল আছে বলেই বস্তুটা গতিশীল হচ্ছে। সবাই বুঝতে পারছো কিনা জানাও তো, সবার ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? ক্লিয়ার। সো এটাই হলো অবস্থা। এখন এখানে ওই কথাগুলোই বলছে, এখানে ওই কথাগুলোই বলা আছে, লিখে নিবা যে 0 থেকে এই যে এখানে একটা টি, আবার t1 থেকে t2 মাঝখানে এখানে একটা টি, t2 থেকে এখানে এখানে একটা টি। দেখো t ইকুয়াল t1 থেকে t ইকুয়াল t2 তে মুহূর্তের জন্য বল প্রয়োগ করা হয়েছে। মানে আমাদের এই সেগমেন্টটাতে, মানে আমাদের এই সেগমেন্টটাতে শুধু বল প্রয়োগ করা হয়েছে, বাকিগুলোতে আমাদের কোনো বল নাই। ওকে, সো চলো আমরা সামনের দিকে আগাই। এখানে দেখো, এখানে কি ভাইয়া, এখানে দেখো বেগের কোনো পরিবর্তন হয়েছে? বেগের কোনো পরিবর্তন হয়েছে? এখানে দেখো সমবেগ, এখানে সমবেগ। গ্রাফের মধ্যে দেখো তো লাইনটা একদম কোনো চেঞ্জ হয়েছে? এখানে ধরো 5, সো এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানে প্রত্যেকটা পয়েন্টে 5, প্রত্যেকটা পয়েন্টে 5 না, প্রত্যেকটা পয়েন্টে 5। অনেক কনফিউশন দূর হয়েছে, গ্রেট। ওকে, সো দেখো প্রত্যেকটা পয়েন্টে 5, তার মানে আমার এখানে সমবেগ। তো সমবেগ মানে কি? সমবেগ কখন হয়? যখন তুমি বল প্রয়োগ করো না, তখন বস্তুটা এমনিতেই গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। তার মানে হলো এখানে কোনো কি নাই, বল নাই। আবার দেখো আমাদের এই পয়েন্টটা ধরো 10, সো এটাও 10, এটাও 10, এটাও 10, প্রত্যেকটা পয়েন্ট 10, প্রত্যেকটা পয়েন্ট 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। সো এখানেও কি ভাইয়া, এখানেও সমবেগ। আর সমবেগ মানে কি? এখানেও কি নাই, এখানেও আমাদের বল নাই, এখানেও কি নাই, এখানে আমাদের বল নাই। সো আমাদের আবারও এখানে বল নাই, এখানে বল নাই। তাহলে দেখো যেখানে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই ওখানে যেমন বল ছিল না, যেখানে বেগের পরিবর্তন হয় নাই ওখানেও কোনো বল নাই। বিকজ তুমি বল যদি প্রয়োগ করতা তাহলে দূরত্বের পরিবর্তন হইতো, মাইট বি, এন্ড অলসো বেগেরও তো পরিবর্তন হইতো, রাইট? যেহেতু সমবেগ, যেহেতু বেগ চেঞ্জ হয় নাই, কেন চেঞ্জ হয় নাই? বিকজ তুমি এই পয়েন্টে আর এই পয়েন্টে বল প্রয়োগ করো নাই। ওকে ফাইন, বাট মাঝখানের এই কন্ডিশনটা দেখো তো ভাইয়া, মাঝখানের এই কন্ডিশনটা, বেগের মানটা হুট করে 5 থেকে কত হয়ে গেল, 10 হয়ে গেল, হুট করে 5 থেকে 10, বেগের মানটা হুট করে 5 থেকে 10। তার মানে কি? তার মানে তুমি এই মোমেন্টে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছো, এন্ড এই সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে এখান থেকে বস্তুটা এখানে উঠে গেছে। ওকে, সো এই হলো আর কি অবস্থা। বল না থাকলে বেগ পেলো কোথা থেকে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। পৃথিবী ঘুরতেছে, এই পৃথিবীতে কোনো না কোনো বল আছে, এই পৃথিবীতে কোনো না কোনো বল আছে। এখানে আমি যে বলটা বুঝাইছি এটা হলো বাহ্যিক বল, এটা হলো বাহ্যিক বল। ধরো একটা গাড়ি সমবেগে চলতেছে, এটা চলতেছে। এখন গাড়িটাকে তুমি ধরো তোমার কাছে একটা খেলনা গাড়ি, ওই গাড়ি তুমি ঠেলে দিছো বল প্রয়োগ করে, এটা ধরো চলতেছে চলতেছে চলতেছে।
এবার ধরো ওই গাড়িটা সমবেগে চলতেছে, মাঝখানে যে কোনো একটা মোমেন্ট চিন্তা করো, সমবেগে চলতেছে। এখন ওই অবস্থায় তুমি যদি আবার গাড়িটার উপর বাইরে থেকে বল প্রয়োগ না করো, গাড়িটার বেগ কি আর বাড়াইতে পারবা না। গাড়িটা এক সময় গিয়ে থেমে যাবে না? থেমে যাবে। তো এটাই সিম্পল। বেগ আগে ছিল, ওই আগে থাকা বেগ অবস্থায় একটা বস্তুর গ্রাফ দেখাইছে বেগ ভার্সেস সময়, একটা বস্তুর বেগ ভার্সেস সময় গ্রাফ দেখাইছে, বুঝছো? একটা বস্তুর বেগ বনাম সময় গ্রাফ দেখাইছে, বুঝতে পারছো? তো এই বেগ বনাম সময় গ্রাফে আমরা দেখতেছি আমাদের এখানে আমার বেগ আছে সমবেগ, এইখানে আমার বেগ আছে সমবেগ, বুঝতে পারছো? এই দুই জায়গায় আমাদের কি আছে? সমবেগ আছে। এই দুই জায়গাতে আমাদের কি আছে ভাইয়া? সমবেগ আছে। তোমরা বলতে পারো এখন ভাইয়া বেগটা আসছে কোত্থেকে? ভাইয়া বেগটা আসছে কোত্থেকে এটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না। আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে আমাদের বলটা কোথায় প্রয়োগ করা হয়েছে। তো যেহেতু সমবেগ সেহেতু আমাদের এখানে কোনো বল নাই, বল প্রয়োগ করা মাত্রই বেগটা চেঞ্জ হইতো। তো বেগটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, এখানে সমবেগ থাকবে, এখানেও সমবেগ থাকবে। অ্যান্ড এখানে মোমেন্টের জন্য, সার্টেন মোমেন্টের জন্য বল প্রয়োগ করা হয়েছে, এর ফলে এই বস্তুটা এইখানে চলে আসছে, বুঝছো? যারা যারা ম্যাথ করতে আসছো ভাই, আজকে ম্যাথ করাবো না, কনসেপ্ট পড়াইতেছি, কনসেপ্ট। যারা যারা ম্যাথ করতে আসছো এই জিনিসগুলা ক্লাস 9-এর অনলাইন ব্যাচের স্টুডেন্টের জন্য, যারা যারা নতুন 9-এ উঠছে, আজকের ক্লাসটা যারা যারা আমাদের অনলাইন ব্যাচে ক্লাস 9-এ উঠতেছে, অলসো যারা 10-এ গেছে ওদের জন্য। সো আজকের ক্লাসে আমরা বেসিক ক্লিয়ার করব। শুনো, ম্যাথ এবং সিকিউ করার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার বেসিকটাকে স্ট্রং করা। সো তুমি যদি তোমার বেসিকটা যত বেশি স্ট্রং করবা, তুমি সামনের দিকে আগাই থাকবা। বেসিক স্ট্রং করাটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথ করাটা লেস ইম্পর্টেন্ট। তুমি অনেক বেশি ম্যাথ করলা কিন্তু তোমার বেসিক জিরো, তাহলে তুমি আসলে দিন শেষে কিছুই গেইন করতে পারলা না। তুমি অনেক বেশি বেসিক পড়লা কিন্তু তুমি কম ম্যাথ প্র্যাকটিস করলা, তুমি দিন শেষে অনেক কিছু গেইন করলা। এটা বুঝতে হবে, বুঝতে পারছো? তুমি বেসিক পড়লা না, শুধু ম্যাথ করে গেলা, ইউ আর এ লুজার। তুমি অনেক বেশি বেসিক পড়লা, কম ম্যাথ সলভ করলা, ইউ আর উইনার। এটা মাথায় রাখবা। সো বেসিক ক্লিয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করার চাইতে। সো ফার্স্ট অফ অল বেসিক ক্লিয়ার করবা, অ্যান্ড বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাবো। ওকে, আচ্ছা চলো আমরা সামনের দিকে আগাই। তার মানে এই যে এই মোমেন্টটা আমাদের কি আছে? বল আছে। আচ্ছা, এখন আমরা মৌলিক বল, ফান্ডামেন্টাল ফোর্সগুলো নিয়ে জানবো, ঠিক আছে? এসএসসিটা যখন এসএসসির ক্লাসও হবে, অ্যান্ড এসএসসির ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দিব যে এসএসসির ক্লাসগুলো আমরা কবে কবে নিচ্ছি। ওকে, এসএসসির ক্লাসগুলো আমরা কবে কবে নিচ্ছি আমরা খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? মৌলিক বলের প্রকৃতি দেখো, প্রকৃতিতে মাত্র 4 রকমের বল রয়েছে। তাহলে ভাইয়া বলো তো কয় রকমের বল আছে প্রকৃতিতে? প্রকৃতিতে 4 রকমের বল আছে। কয় রকমের বল ভাইয়া? 4 রকমের। কি কি? একটা হলো মহাকর্ষ বল। আচ্ছা, 4 রকমগুলো একটু লিখে দিই। মহাকর্ষ একটু লিখে ফেলো ভাইয়া। মহাকর্ষ বল, এরপরে হলো সবল নিউক্লিয় বল, এরপরে হইল দুর্বল নিউক্লিয় বল, এরপরে হলো তাড়িৎ চৌম্বকীয় বল। ওকে, একটা হলো মহাকর্ষ বল, একটা হলো সবল নিউক্লিয় বল, একটা হলো দুর্বল নিউক্লিয় বল, আর একটা হলো কি? তাড়িৎ চৌম্বকীয় বল। ওকে, আচ্ছা। সো মহাকর্ষ বল জিনিসটা কি? গ্রেভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, মহাকর্ষ বল। সো এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতে চায়। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা কি চাই? একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতে চাই। এই আকর্ষণ বলটাকেই বলা হয় মহাকর্ষ বল, ঠিক আছে? গ্রেভিটেশন দেখো, এটা এই বোর্ডটাকে তুমি যদি সৃষ্টি জগৎ চিন্তা করতে পারো, তাহলে দেখো এখানে আমাদের সাদা বল, মানে এগুলো সবগুলো অবজেক্ট, এগুলা সবগুলো এক একটা অবজেক্ট, এন্ড প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতেছে।
অ্যান্ড এই আকর্ষণ বলের মানটাকে কি বলে? মহাকর্ষ বল বলে। গ্রেভিটেশন, যেমন আমার সাথে কিন্তু পুরো মহাবিশ্বের যতগুলো কণা আছে, যতগুলো পার্টিকেল আছে, সবগুলোর একটা আকর্ষণ আছে। এই আকর্ষণটাই হলো কি? এই আকর্ষণটাই হলো মহাকর্ষ, মাধ্যাকর্ষণ। এই আকর্ষণটাকে কি বলে ভাইয়া? এই আকর্ষণটাকে বলা হয় মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল। ঠিক আছে, মাধ্যাকর্ষণ বা মহাকর্ষণ। তো দেখো, এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হলো কি? মহাকর্ষ বল। সেটা কি বল ভাইয়া? সেটা হলো মহাকর্ষ বল। অভিকর্ষ বল এটা কি? তো যখন তোমাকে পৃথিবী ওয়ার্ডটা মেনশন করে দিবে, যখন তোমাকে কি করবে ভাইয়া? যখন তোমাকে পৃথিবী ওয়ার্ডটা মেনশন করে দিবে, তখন তুমি বলবা কি বল? তখন তুমি বলবা অভিকর্ষ বল। তো কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে কি? অভিকর্ষ। ওকে, এই যে দেখো, এই আকর্ষণটাই হচ্ছে কি? মহাকর্ষ। দেখছো, এই যে আকর্ষণটা দেখো, এই আকর্ষণটাই হলো কি? মহাকর্ষ। তো অভিকর্ষ কি? লিখে রাখো, অভিকর্ষ কি ভাইয়া? কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণ, কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণই হলো অভিকর্ষ। সো যখন তোমাকে পৃথিবী ওয়ার্ডটা মেনশন করে দিবে, তখন তুমি কি বলবা? অভিকর্ষ বল বলবো, অভিকর্ষ। ঠিক আছে, তো যখন তোমাকে কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণ বোঝাবে, যখন তোমাকে কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণটা বোঝাবে, তখন তুমি কি বলবা? তখন তুমি অভিকর্ষ বলবা। ওকে, তো এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হলো কি বল ভাইয়া? মহাকর্ষ বল। আর অভিকর্ষ কি? কোনো কিছুর সাথে পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে কি? অভিকর্ষ। আরেকটা মজার ব্যাপার দেখো, চন্দ্র আর সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটা কিন্তু মহাকর্ষ। লিখে রাখো, চাঁদ ও সূর্যের মধ্যাকার আকর্ষণ বলটাকে কি বলে? চাঁদ ও সূর্যের মধ্যাকার আকর্ষণ বলটাকে কি বলে ভাইয়া? মহাকর্ষ বল, মহাকর্ষ। চাঁদ ও সূর্যের মধ্যাকার আকর্ষণ বল হলো মহাকর্ষ। কিন্তু যদি চাঁদ ও পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বল বের করতে বলে, চাঁদ ও পৃথিবীর কি বল? মধ্যাকার আকর্ষণ বল। চাঁদ ও পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বলটাকে কি বলে বলতো? এই যে চাঁদ আর পৃথিবীর মধ্যাকার যে আকর্ষণ বল, এটাকে কি বলে? সো নিশ্চয়ই এখানে যেহেতু পৃথিবী টার্মটা মেনশন করে দিছে, সো চাঁদ আর পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে অভিকর্ষ বলে। সো চাঁদ ও সূর্যের মধ্যাকার আকর্ষণ বল হলো মহাকর্ষ, আর চাঁদ ও পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ। অভিকর্ষ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? জিনিসগুলো কি সবার ক্লিয়ার? সো চাঁদ ও পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বল হলো অভিকর্ষ, আর চাঁদ ও সূর্যের মধ্যাকার আকর্ষণ বল হলো মহাকর্ষ। সবার ক্লিয়ার কিনা জানাও তো? মহাকর্ষ বল সবার ক্লিয়ার কিনা জানাও? সবার কি ক্লিয়ার? নিউক্লিয় বল কি বলতেছি ভাইয়া? নিউক্লিয় বল কি? সবগুলো আসবে, আস্তে আস্তে আসবে, সবগুলো আস্তে আস্তে পড়াবো। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, চলো সামনের দিকে আগে। এরপরে আসো তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল।
আচ্ছা, আরেকটা মজার ইনফরমেশন জেনে রাখো, এই পৃথিবীতে মহাকর্ষ বল হলো সবচাইতে দুর্বল বল। এই পৃথিবীতে মহাকর্ষ বলটা হচ্ছে সবচাইতে দুর্বল একটা বল। সো লিখে রাখো, মহাকর্ষ বল কি? সবচাইতে দুর্বল বল। সবচাইতে দুর্বল মহাকর্ষ বল, সবচাইতে দুর্বল বল, অনেক উইক একটা ফোর্স। গ্রেভিটেশনাল ফোর্স ইজ এ ভেরি ভেরি উইক ফোর্স। মহাকর্ষ বল খুবই দুর্বল একটা বল, ঠিক আছে। এখন দেখো, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেখো মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। মানে মাধ্যাকর্ষণ বলের তুলনায়, মানে মহাকর্ষ বলের তুলনায় এই বলটা অনেক বেশি শক্তিশালী। মহাকর্ষ বলের তুলনায় এই বলটা কি ভাইয়া? মহাকর্ষ বলের তুলনায় এই বলটা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, ঠিক আছে। মহাকর্ষ বলের তুলনায় এই বলটা অনেক শক্তিশালী, প্রায় 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। সো এখন কথা হলো, এই তড়িৎ চুম্বকীয় বলটা কি? এই যে দেখো, একটা চুম্বক, একটা চুম্বককে আমরা যদি অ্যানালাইসিস করি, একটা হচ্ছে উত্তর মেরু বা নর্থ, এটা হচ্ছে কি উত্তর, একটা হলো উত্তর মেরু, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হলো উত্তর মেরু। আর এটা কি? দক্ষিণ মেরু। একটা হলো উত্তর মেরু, আর একটা হচ্ছে কি? আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। ওকে, সো চিন্তা করে দেখো, এই যে দেখো এখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কারণে এই চুম্বকের মধ্যে কি থাকে ভাইয়া? এই চুম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হয় জানো? এই পৃথিবীতে অনেক ধরনের চার্জ আছে, তোমরা নিশ্চয়ই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই কথাগুলোর নাম শুনছো, যেখানে প্রোটন হলো পজিটিভ চার্জ, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ। তো ধরো একটা চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ চার্জ পরস্পর ডি দূরত্বে আছে, পরস্পর ডি দূরত্বে আছে। সো তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুইটা চার্জ যদি পরস্পর নির্দিষ্ট দূরত্বে থাকে, দুইটা চার্জ যদি পরস্পর নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে কোন বল কাজ করবে? তাহলে তাদের মধ্যে তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বক বল কাজ করবে। দুইটা চার্জ পরস্পর ডি দূরত্বে থাকলে তাদের মধ্যে একটা বল কাজ করে, সেটা হচ্ছে কি? তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, ঠিক আছে। সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বল নিয়ে কুলম্বের একটা ফর্মুলা আছে, সো তোমরা যদি আরেকটু বড় হইলে আরেকটু ডিটেইলে এই জিনিসগুলো জানবা। চলো আমরা সামনের দিকে আগাই। দুর্বল নিউক্লিয় বল। তোমরা নিশ্চয়ই তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা শুনছো, রাইট? রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা শুনছো না সবাই? তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা কারা কারা শুনছো? সবাই একটু দ্রুত কমেন্টে জানাও তো। তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা কারা কারা শুনছো? দ্রুত কমেন্টে জানাও। তেজস্ক্রিয়তা কে কে শুনছো? কারা কারা তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা শুনছো একটু জানাও। কারা কারা তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা শুনছো? তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। সো আমরা পর্যায় সারণীর নাম শুনছি না? এই পৃথিবীতে প্রায় 118টার মতো মৌলিক পদার্থ পাওয়া যায়, রাইট? এই পৃথিবীতে 118টার মতো মৌলিক পদার্থ পাওয়া যায়। এখন যাদের পারমাণবিক সংখ্যা 80-র পরে, যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 80-র পরে, ওই সকল পদার্থের ক্ষেত্রে আসলে কি হয়? যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 80-র পরে চলে যায়, ওই সকল পদার্থের ক্ষেত্রে ওই সকল পরমাণু নিউক্লিয়াসে, ওই সকল পদার্থের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের সংখ্যা অনেক বেশি হয়। এন্ড ফলে ওই পরমাণুগুলা রশ্মি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে, ঠিক আছে? শক্তি বিকিরণ করে কি হয়? ওরা স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হতে চায়। সো এই জিনিসটা হলো তেজস্ক্রিয়তা। সো তেজস্ক্রিয়তার কারণে এক প্রকার বলের সৃষ্টি হয়, এন্ড ওই বলটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। সো দেখো, এটাকে দুর্বল বল বলা হয় কারণ এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো দুর্বল না। মানে সবচাইতে বেশি দুর্বল হইল মহাকর্ষ বল, মহাকর্ষ বলের চাইতে আরেকটু কম দুর্বল হইল দুর্বল নিউক্লিয় বল। ওকে, সবচাইতে সবল কোনটা? এটাও আসবে ভাই আস্তে আস্তে, ঠিক আছে। সো একটু দেখো, দুর্বল নিউক্লিয় বল তাহলে কি? এটাকে দুর্বল বল বলা হয় কারণ এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল।
এই বলটা তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল, কিন্তু মহাকর্ষ বল থেকে কি সবল। আচ্ছা, তো তেজস্ক্রিয়তা জিনিসটা কি? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮০-র থেকে বেশি, ওই সকল পরমাণু নিউক্লিয়াস অস্থায়ী হয়। অ্যান্ড অস্থায়ী নিউক্লিয়াস স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হওয়ার যে প্রবণতা, অ্যান্ড অস্থায়ী নিউক্লিয়াস থেকে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হওয়ার সময় যে নিউক্লিয়ার পরিবর্তন, এই নিউক্লিয়ার পরিবর্তনটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ঠিক আছে স্যার, কেন প্রোটন আর নিউট্রন সংখ্যা বেশি হয়? এটা প্রাকৃতিক উপায়ে হয়, প্রকৃতির নিয়মে হয়। এখন তুমি যদি চিন্তা করো, স্যার কেন আম গাছে কাঁঠাল ধরে না? প্রকৃতির নিয়মে আম গাছে আম ধরবে, এটাই স্বাভাবিক। সো কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, আম গাছে কাঁঠাল ধরবে না। সো জিনিসটা অনেকটা এরকম যে অস্থায়ী নিউক্লিয়াস মানে ওখানে প্রোটন নিউট্রনের আধিক্য আছে। অ্যান্ড অস্থায়ী নিউক্লিয়াস কি করতে চাই? অস্থায়ী নিউক্লিয়াস স্থায়ী নিউক্লিয়াসে প্রকৃতিতে সবাই কি হতে চাই? স্টেবল হতে চাই। সো আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হওয়ার যে প্রসেসটা, ওই প্রসেসকে কি বলে ভাইয়া? ওই প্রসেসকে বলে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। অ্যান্ড তেজস্ক্রিয়তার কারণে এই যে দেখো একটা রশ্মি বের হয়ে যাচ্ছে ইলেকট্রনের মতো, এটাই হলো কি আসলে বিটা রশ্মি, বিটা এটাই হলো বিটা রশ্মি বের হয়ে যাচ্ছে। সো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয়ে যাওয়ার সময় ইলেকট্রনকে কোন রশ্মি বলে জানো? বিটা রশ্মি। এই যে এই রশ্মিটা কোন রশ্মি ভাইয়া? বিটা রশ্মি। এই রশ্মিটাকে কোন রশ্মি বলে? এই রশ্মিটাকে বিটা রশ্মি বলে। সো দেখো, এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎচুম্বক বল থেকে কি আসলে দুর্বল। ওকে, এটাকে দুর্বল বলা হয় কারণ তড়িৎচুম্বক বল থেকে এটা দুর্বল। সো ব্যাপারটা হলো এটাই যে একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হওয়ার সময় যে বলের সৃষ্টি হয় সেটাই হলো কি? সেটাই হলো আমার দুর্বল নিউক্লিয় বল। লিখে রাখো, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হওয়ার সময় একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হওয়ার সময় যে নতুন বল সৃষ্টি হয় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হওয়ার সময় যে নতুন বল সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। ওকে, তাকে কি বলে ভাইয়া? তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই লেখা হইলে একটু ডান লিখো, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এন্ড লেখা হইলে একটু ডান লিখো। সবার লেখা হইলে ডান লিখো, লেখার টাইম দিলাম। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এন্ড সবার লেখা হইলে একটু ডান লিখো, ঠিক আছে? সো রশ্মিগুলা সম্পর্কে বিস্তারিত বলেন। তোমরা যখন আরেকটু বড় হবা তখন রশ্মিগুলা সম্পর্কে ডিটেইলে জানতে পারবা। ইন্টারমিডিয়েট আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, রশ্মিগুলা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবা যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা, ঠিক আছে? যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখন তোমরা এই রশ্মিগুলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা সামনের দিকে আগাই। এরপর হলো সবল নিউক্লিয় বল। ভাইয়া বলো তো নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? আমরা সবাই জানি যে এটা যদি একটা পরমাণু হয়, এটা তো একটা পরমাণু, এটা হচ্ছে কি? এটা হলো একটা পরমাণু। পরমাণুর কেন্দ্রে কি থাকে এখানে? এটা কি? এই কেন্দ্রে যেটা থাকে ভারী একটা বস্তু, এটার নাম কি? এটার নাম হইল নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। সো পরমাণুর কেন্দ্রে কে কে থাকে ভাইয়া? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। সো
এই নিউক্লিয়াসে কে কে থাকে বলো তো? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর কে? নিউক্লিয়াসে প্রোটন থাকে আর কে থাকে? নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। সো এই প্রোটন আর নিউট্রনের মধ্যে যে ফোর্সটা অনেক স্ট্রং ফোর্স, এন্ড এই ফোর্সটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে স্ট্রং ফোর্সটা কাজ করে তাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো দেখো, পরমাণু লিখে ফেলো ভাইয়া, লিখে ফেলো। পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে কি বলে ভাইয়া? তাকে সবল নিউক্লিয় বল বলে। তাকে কি বলে? তাকে সবল নিউক্লিয় বল বলে। এন্ড সবচাইতে মজার ব্যাপার হলো এই সবল নিউক্লিয় বলটাই এই পৃথিবীর সবচাইতে স্ট্রং ফান্ডামেন্টাল ফোর্স, সবচাইতে বড় মৌলিক বল, সবচাইতে শক্তিশালী মৌলিক বল। সো লিখে রাখো, এটি মৌলিক বলগুলোর মধ্যে এটি সবচাইতে বেশি শক্তিশালী। মৌলিক বলগুলোর মধ্যে এটি সবচাইতে বেশি শক্তিশালী। তাহলে মৌলিক বলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী বলের নাম কি ভাইয়া? মৌলিক বলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী বল হইল কি? মৌলিক বলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী বল হইল কি? সবল নিউক্লিয় বল। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা একটু জানাও। এন্ড লিখা হইলে একটু ডান লিখো, ঠিক আছে? সবাই বুঝছো কিনা একটু জানাও। সবাই বুঝছো কিনা ভাইয়া জানাও। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? ওকে ওকে, সবাই বুঝতে পারছি। গ্রেট 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 গ্রেট, আমরা সবাই বুঝতে পারছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো, যারা যারা নতুন যুক্ত হয়ে গেছো ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও বাংলাদেশের 64টা জেলার একদম সবাই মিলে, যাতে আমরা ক্লাসটা দেখতে পারি। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে আগাবো। আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে সাম্যতা এবং সাম্যতাবিহীন বল। একটা হচ্ছে সাম্য বল আর একটা হইলো কি? সাম্যবিহীন বল। সো দেখো, আমরা এখন দেখো, এই যে একটা 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 ধরো এটা হলো টাকার ব্যাগ। ধরো এই মানুষটাও এদিকে ঠেলতেছে এফ পরিমাণ বলে, এই মানুষটাও এদিকে বিপরীত দিকে ঠেলতেছে এফ পরিমাণ বলে। তাহলে দেখো, এটা তুমি, এটা ধরো তোমার বন্ধু। তো একটা ধরো এইটার মধ্যে বোমা আছে, এটার মধ্যে কি আছে? বোম আছে, বোম, যেটা ব্লাস্ট হবে আর কি। তো এটার মধ্যে কি আছে ভাইয়া? এটার মধ্যে বম্ব আছে। তুমি আর তোমার বন্ধু কি দেখতে পাইলা? একটা ব্যাগের মধ্যে বম্ব দেখতে পাইলা, হুইচ ইজ গোয়িং টু বি ব্লাস্ট। সো এই মোমেন্টে তোমার কি করা উচিত? এই মোমেন্টে তোমার যেটা করা উচিত, তুমি যেটা করবা, এই বমযুক্ত ব্যাগকে তুমি এদিকে ঠেলে দিবা, তোমার থেকে দূরে। তোমার বন্ধু কি করতেছে? সে তোমার দিকে ঠেলে দিচ্ছে। তুমি ঠেলতেছো এফ পরিমাণ বলে, তোমার বন্ধুও ঠেলতেছে এফ পরিমাণ বলে। তাহলে বলো তো, যখন একটা বস্তুর উপর দুই দিক থেকে বিপরীতমুখী বল প্রয়োগ করা হয়, তখন ওই বস্তুটা আদৌ কি তার জায়গা থেকে সরবে? সরবে না।
তুমি ধরো এইদিকে প্রয়োগ করতেছো 5 নিউটন বল, তোমার বন্ধু তার বিপরীত দিকে প্রয়োগ করতেছে 5 নিউটন বল। তো একটা বস্তুর উপর যখন সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করবা তখন তো ওই বস্তুটা তার আদি অবস্থা থেকে সরবে না, রাইট? একটা বস্তুর উপর যখন সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবা তখন ওই বস্তুটা তার আদি অবস্থা থেকে সরবে না, এটাই তো স্বাভাবিক। তার মানে এরা হলো সাম্য বল। এই যে ধরো ধরো তুমি এটা এটা ধরো তুমি ধরো ভূমির উপরে দাঁড়ায় আছো, তুমি ধরো কি করতেছো ভাইয়া, তুমি ধরো ভূমির উপরে দাঁড়ায় আছো। সো তুমি যখন ভূমির উপর দাঁড়ায় আছো, তুমি ভূমির উপর একটা বল প্রয়োগ করতেছো কিন্তু, এন্ড তুমি ভূমির উপর ধরো mg পরিমাণ বল প্রয়োগ করতেছো। একটা বস্তু যখন ভূমির উপরে দাঁড়াই থাকে ওই বস্তুটা তখন ভূমির উপর mg পরিমাণ বল প্রয়োগ করে। একটা বস্তু যখন ভূমির উপরে দাঁড়ায় আছে তার মানে তোমাকে বুঝে নিতে হবে ওই বস্তুটা ভূমির উপরে mg পরিমাণ বল প্রয়োগ করছে। এন্ড ভূমিও তখন কি করে, তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে তোমাকে একটা প্রতিক্রিয়া বল আর, ওকে, এটা আরটা কি, আরটা হলো প্রতিক্রিয়া বল। আমাদের সবাইকে ভূমি কি করে, প্রতিক্রিয়া বল দেয়। কোন দিকে, উপরের দিকে। আমরা সবাই ভূমিকে নিচের দিকে একটা বল দিই, সেটা হচ্ছে আমাদের ওজনের সমপরিমাণ বল। আমরা সবাই নিচের দিকে কি করি, নিচের দিকে আমাদের ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করি। অ্যান্ড ভূমি বা সারফেস আমাদেরকে ওই ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কোন দিকে দেয় ভাইয়া, উপরের দিকে। অ্যান্ড আমরা এই যে আমি যে দাঁড়াই আছি, এখন আমার উপর যে বলটা কাজ করতেছে এটা হচ্ছে সাম্য বল বা ব্যালেন্সড ফোর্স। বিকজ আমি ভূমিকে দিছি এফ পরিমাণ বল, ভূমি আমাকে তার বিপরীত দিকে দিছে আর পরিমাণ প্রতিক্রিয়া বল। সো ক্রিয়া আর প্রতিক্রিয়া যখন হইল, ক্রিয়া হইল প্রতিক্রিয়া হইল, সো বোথ আর ব্যালেন্সড। ক্রিয়া অ্যান্ড প্রতিক্রিয়া যখন ইকুয়াল হইল, বোথ আর ব্যালেন্স। মানে তুমি দিছো নিচের দিকে ক্রিয়া যেটা mg তোমার ওজনের সমপরিমাণ, এন্ড ভূমি তোমাকে দিছে প্রতিক্রিয়া যেটা আর। সো ক্রিয়া আর প্রতিক্রিয়া যখন সমান হইছে, আর ইকুয়াল কত হইল, mg, তখন এই ধরনের বলকে বলা হয় সাম্য বল। কি বলা হয় ভাইয়া, সাম্য বল বলা হয়। আচ্ছা, তিনটা বল দিয়েও সাম্যাবস্থা তৈরি করা যাইতে পারে। কয়টা বল দিয়ে, তিনটা বল দিয়ে। তিনটা বল দিয়েও আমরা কি করতে পারি, সাম্যাবস্থা তৈরি করতে পারি। ধরো তোমার হাতে একটা বই আছে, তোমার হাতে কি আছে ভাইয়া, তোমার হাতে একটা বই আছে, অ্যান্ড ওই বইকে সুতা দিয়ে বাঁধছো। সুতা দিয়ে বাঁধার পরে এক হাতে তোমার বন্ধু এই সাইডে বই ধরলো আর এক হাতে তুমি এই সাইডে বই ধরলা, অ্যান্ড তোমরা যখন দুই সাইডে দুইটা সুতা ধরে মাঝখানে বইটাকে বেঁধে টানবা, টেনে কখনো এই লাইনটাকে সোজা করতে পারবা না। কেন সোজা করতে পারবা না, কারণ বইটার একটা ওজন mg কোন দিকে কাজ করবে, কোয়াইট নিচের দিকে কাজ করবে। সো এই বইটার ওজনের কারণে তুমি সুতার টেনে কখনো এই বইটা আর সুতাগুলোকে একই লেভেলে আনতে পারবা না। সো সাম্য মানে কি, সমান, হ্যাঁ, দুই দিক থেকে সমান। একটা বস্তুর উপর যখন অনেকগুলো বল কাজ করে বস্তুটাকে স্থির বানাই দেয় তখন তাকে বলা হয় সাম্য বল। ওকে, সো একটু চিন্তা করে দেখো, সুতা দিয়ে এক, তোমার এই সুতার টান এদিকে কাজ করতেছে T1, এই সুতার টান এদিকে কাজ করতেছে T2, আর ওজন W ইকুয়াল mg কোন দিকে কাজ করতেছে ভাইয়া, ওজন W ইকুয়াল mg কাজ করতেছে নিচের দিকে। সো এখানে কয়টা বল, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা বল মিলে সাম্যাবস্থা। মানে সুতা দিয়ে তুমি টেনে রাখছো, তোমার বন্ধু ওইদিকে টেনে রাখছে, বইয়ের ওজন mg নিচের দিকে কাজ করতেছে, তিনটা বল মিলাই খুব সুন্দর একটা সিস্টেম, ব্যালেন্সড। সো এটাও কিন্তু সাম্য বল। তো সাম্য বল আমরা হোপফুলি বুঝে গেছি। সাম্য বল সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সাম্য বল সবাই কি বুঝতে পারছি, সাম্য বল সবাই বুঝতে পারছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। সাম্য বল আমরা সবাই কি বুঝতে পারছি কিনা। আমরা সবাই কি বুঝতে পারছি, সবাই যদি বুঝে যায় ইয়েস লিখো, ইয়েস লিখলেই হবে, ঠিক আছে। সাম্য বল আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু দ্রুত কমেন্টে জানাও, দ্রুত দ্রুত দ্রুত। সাম্য বল কি আমরা সবাই বুঝতে পারছি, আমরা সবাই বুঝছি, ওকে ওকে।
চলো আমরা একটু সামনের দিকে আগাই, যারা যারা বুঝো নাই তোমরা আবার একটু রিওয়াইন্ড করবা, রিওয়াইন্ড করলে বুঝে যাবা, ঠিক আছে? ওকে চলো সামনের দিকে আগাই। এখন হলো ভরবেগ, এখন হলো কি ভাইয়া? এখন হইলো হচ্ছে ভরবেগ। এখন কি? এখন হচ্ছে ভরবেগ। আচ্ছা, সুতার সাম্য বলের অনেকেই বুঝো নাই বলতেছো, আবার একটু বুঝাচ্ছি দেখো। ধরো একটা বই, এই বইটাকে তুমি সুতা দিয়ে বাঁধছো, বইটার ওজন এমজি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এখন ধরো একটা সুতা তুমি টানতেছো এদিকে, T1 বলে, আরেকটা সুতার আরেক প্রান্তে তোমার বন্ধু টানতেছে T2 বলে। তো এমজি কাজ করবে নিচের দিকে, এই T1 তুমি টান টান রাখবা, T2 কে তোমার বন্ধু টান টান রাখবে, তখন এই T1, T2 আর এমজি এই তিনটা বল মিলে একটা সাম্যাবস্থা সৃষ্টি করবে। বুঝতে পারছো? যারা দেরিতে আসছো তোমরা আবার একটু, আমাদের ক্যামেরাতে লাইভ চলতেছে, সো তোমরা টানতে পারবা, টেনে টেনে দেখতে পারবা। সো টেনে টেনে দেখলে আগেরগুলো দেখতে পারবা। যারা দেরিতে জয়েন করছো তোমরা হোপফুলি বুঝে যাবা। সো যারা যারা বুঝো নাই হোপফুলি তোমরা দেরিতে জয়েন করছো এই কারণে বুঝতেছো না। তো তোমরা একটা কাজ করবা, সেটা হলো তোমরা একটু লাইভটা টেনে আগের পড়াগুলো দেখো, তাহলে বুঝে যাবা, ঠিক আছে? টি দ্বারা টান বুঝাই। টি মানে হলো টেনশন, টেনশন মানে টান, টেনশন, টেনশন মানে কি ভাইয়া? টেনশন মানে টান, সুতার টান, কার টান? সুতার টান। কার টান? টানটা কার? সুতার। টানটা কার? টানটা হচ্ছে সুতার। ওকে, সুতার টান। চলো আমরা সামনের দিকে আগাই। ভরবেগ, ভরবেগকে আমরা যদি সহজভাবে বুঝতে চাই, একটা বস্তুর ভর আর বেগের গুণফলটাই হলো কি? ভরবেগ। একটা বস্তুর ভর হলো m আর বেগ হলো v। সো ভরবেগকে মোমেন্টাম, মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগকে p দ্বারা, t দ্বারা টেনশন বোঝায়, টেনশন বা টান। t দ্বারা কি বোঝায় ভাইয়া? t দ্বারা বোঝায় টেনশন। টেনশন মানে কি? টেনশন মানে হইলো টান। যারা যারা নতুন যুক্ত হইছো, অনেকেই নতুন যুক্ত হইছো, 100 থেকে লাইভে 500 জন হয়ে গেছে, এটা কিন্তু হিউজ মাইলস্টোন আমাদের জন্য, ঠিক আছে? আমি আমার লাইভটা শুরু করছিলাম 100 জন নিয়ে, এখন কিন্তু 500 জন। সো গ্রেট, প্রিটি অসম। সো যারা যারা এই মুভমেন্টে যুক্ত হয়ে গেছো, তোমরা ক্লাসটা আবার একটু দ্রুত 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 শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে আমরা বাংলাদেশের সবাই মিলে ক্লাসটা করতে পারি। গ্রেট। সো দেখো, সো ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি ভাইয়া? পি দ্বারা প্রকাশ করতে পারি। সো আমরা নর্মালি লিখতে পারি যে পি ইকুয়াল এম গুণ ভি। কোন বস্তুর ভর ও বেগের গুণফলটাই হচ্ছে কি? ভরবেগ, ঠিক আছে? ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে p ইকুয়াল কত ভাইয়া? p ইকুয়াল হচ্ছে mv। ভর একটা স্কেলার রাশি, ভরের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই। সো ইন দ্যাট কেস ভর হলো একটা স্কেলার রাশি। কিন্তু বেগ, এই যে বেগ জিনিসটা হলো ভেক্টর, তাই ভরবেগ কোন রাশি ভাইয়া? ভরবেগ হলো একটা ভেক্টর রাশি। ভর হচ্ছে একটা স্কেলার, বেগ হচ্ছে একটা ভেক্টর। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি ভরবেগ কি রাশি? ভরবেগ হলো একটা ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি ভাইয়া? ভরবেগ হলো একটা ভেক্টর রাশি, ঠিক আছে? ভরবেগ ভেক্টর রাশি। সো দেখো ভরবেগের একক, সো দেখো p ইকুয়াল কত? mv। mv ভর, ভরের একক কি? কেজি। ভরের একক কি? কেজি। বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। সো ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো ভাইয়া মিটার পার সেকেন্ডটা কোত্থেকে আসছে? যারা যারা ক্লাস 9-এর পিচ্চিরা আসো, ক্লাস 9-এর পিচ্চি বাচ্চা যারা আসো, তোমরা কোয়েশ্চেন করতে পারো যে মিটার পার সেকেন্ড কেমনে আসে। তাহলে দেখো, বেগ সমান কি? সরণ ডিভাইডেড বাই সময়, অথবা আমরা এখানে দূরত্ব লিখতে পারি। তো সরণ মানে কি? সরণ মানে হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট দিকে। শুধু দূরত্ব মানে হলো শুধু দূরত্ব, কোনো নির্দিষ্ট দিক নাই। কিন্তু যখন তোমাকে সরণ বলবে, সরণ মানে হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। লিখে রাখো, সরণ মানে কি? সরণ মানে হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত কি ভাইয়া? দূরত্ব। সরণ মানে কি? সরণ মানে হলো নির্দিষ্ট দিকে। 600 জন হয়ে গেছে, গ্রেট। ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। সরণ মানে কি? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি? সরণ। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাকে কি বলে? সরণ বলে। সো বেগ সমান কি? সরণ বাই সময়।
আচ্ছা এখন দেখো স্মরণের একক কি, স্মরণের একক কি কে কে বলতে পারবা? দ্রুত সবাই কমেন্টে জানাই ফেলো তো স্মরণের এককটা কি, স্মরণের এককটা কি? দ্রুত 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 সবাই কমেন্টে জানাই দাও স্মরণের একক কি, স্মরণের একক কি? সবাই দ্রুত কমেন্টে জানাই দাও। 670 জন প্রায়, আমরা খুব শীঘ্রই 700 ক্রস করে ফেলবো, ঠিক আছে? সো স্মরণের একক কি সবাই দ্রুত কমেন্টে জানাও, স্মরণের একক কি? যারা যারা ক্লাস করতেছো সবাই জানো স্মরণের এককটা কি? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, সো সবাই একটু জানাবা কষ্ট করে স্মরণের একক কি জানাও। 689, এখন 700 হয়ে যাবে একটু পরে। ওকে, ক্লাসগুলো কতক্ষণ হয়? 1.5 ঘন্টার মতো হয় ভাইয়া, 1.5 ঘন্টার মতো হয়, ঠিক আছে? স্মরণের একক কি বলো তো? স্মরণের একক কি? 732 জন হয়ে গেছে অলরেডি, গ্রেট। কেউই পারে না স্মরণের একক কি? কেউ পারতেছে না, কেউ পারতেছো না তোমরা? এই যে এতক্ষণ পরে, এতক্ষণ চিল্লানোর পরে একজন পারছে, নাইমা জান্নাত। এতক্ষণ জিজ্ঞেস করার পরে একজন থেকে অ্যান্সার পাইলাম স্মরণের একক হচ্ছে মিটার। সো আমি বুঝতেই পারছি যে এখানে অলমোস্ট সবাই ক্লাস 9-এর ক্লাস করতেছো, গ্রেট। সো স্মরণের একক হইল মিটার। ওকে, স্মরণের একক হইল কি ভাইয়া? স্মরণের একক হইল মিটার। আর সময়, সময়ের একক হলো সেকেন্ড। সময়ের একক হলো কি ভাইয়া? স্মরণের একক হইল সেকেন্ড। 800 হয়ে যাচ্ছে আমাদের, গ্রেট। সো মিটার আর নিচে সেকেন্ড, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে কি সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। 800 হয়ে গেছে আমাদের, 800 হয়ে গেছে, গ্রেট গ্রেট গ্রেট। স্মরণ হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। যখন তোমাকে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বোঝাবে তখন তোমরা কি ইউজ করবা? তখন তোমরা স্মরণ ইউজ করবা। একটা নির্দিষ্ট দিকে যখন অতিক্রান্ত বুঝাবে তোমাকে তখন তোমরা কি ইউজ করবা? একক ইউজ করবা। সো বেগের একক কি? বেগের একক কি বলো তো ভাইয়া? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগের একক জানি, ভরের একক জানি, তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা ভর বেগের একক বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো এখন? আমরা বেগের একক জানছি, ভরের একক জানছি, সো আমরা ভর বেগের একক বের করে ফেললাম কেজি মিটার পার সেকেন্ড। ভর বেগের একক কি ভাইয়া? ভর বেগের একক হলো 900 জন হয়ে গেছে আমাদের, একটু পরে 1000 হয়ে যাবে, গ্রেট। ওকে, সো ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি হবে বলো তো ভাইয়া? ভরবেগের একক হইল কি? ভরবেগের একক হইল মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হইল কি? ভরবেগের একক হইল কি ভাইয়া? মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পারছো কিনা জানো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা? তো ভরবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হইল মিটার পার সেকেন্ড, গ্রেট। আচ্ছা এবার আসো মাত্রা। এখন আমরা কি শিখবো ভাইয়া? এখন আমরা মাত্রা শিখবো। সো চলো আগাই, সামনের দিকে আগাই। মাত্রা। সো দেখো মাত্রা কেমনে বের করতে হয়, মাত্রা কেমনে বের করতে হয়, সো এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো মাত্রা, সো দেখো ভালো করে মাত্রা জিনিসটা কি। সো চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। দেখো দেখো ভাইয়া মাত্রা, ভরবেগ পি, মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। আমরা যখন মাত্রা লিখবো তখন আমরা অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করব। আমরা যখন মাত্রা লিখবো, ঠিক আছে, আমরা যখন মাত্রা লিখবো তখন আমরা কি করব? আমরা অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করব। 999 জন, একটু পরে 1000 জন হয়ে যাবে, গ্রেট। সো দেখো পি ইকুয়াল, দেখো ভরের মাত্রা কি? ভরের মাত্রা হইল ক্যাপিটাল এম, ঠিক আছে? ভরের মাত্রা কি বলো তো ভাইয়া? ভরের মাত্রা হইল ক্যাপিটাল এম। আমার কমেন্ট দেখেন না, দেখতেছি ভাইয়া, দেখতেছি, সবার কমেন্টই দেখতেছি। সো ভরের মাত্রা কি ভাইয়া? ভরের মাত্রা হইল ক্যাপিটাল এম। বেগের মাত্রা কি? দেখো মিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ডকে, মিটারের মাত্রা হলো ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি পার ওয়ান। এটা হলো একক আর এটা হলো মাত্রা। সো বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান। মানে মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের মাত্রা আর এল টি ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের, সরি, মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের একক আর এল টি ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের মাত্রা। সো এটাকে যদি আমরা একসাথে লিখি এম এল টি ইনভার্স ওয়ান। সো ভরবেগের মাত্রাটা কি? ভরবেগের 1000 জন হয়ে গেছে, গ্রেট। সো ভরবেগের মাত্রা কি ভাইয়া? ভরবেগের মাত্রা হইল, ভরবেগের মাত্রা হইল কি? ভরবেগের মাত্রা হচ্ছে আমাদের কত? ভরবেগের মাত্রা হচ্ছে কি? ভরবেগের মাত্রা হইল আমাদের কেজি কি বলো? ভরবেগের মাত্রা হচ্ছে
আমাদের ml t ইনভার্স 1, ml t ইনভার্স 1। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা, ভরবেগের মাত্রাটা সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ভরবেগের মাত্রাটা সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ভরবেগের মাত্রাটাকে আমরা সবাই বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? ভরবেগের মাত্রাটা আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, ভরবেগের মাত্রাটা আমরা সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? ভরবেগের মাত্রাটা আমরা সবাই কি বুঝছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার, গ্রেট গ্রেট গ্রেট। মাত্রা বের করা কি জরুরি? তুমি যদি ফিজিক্স পড়ো তাহলে তোমাকে ডেফিনেটলি একক মাত্রা দুইটাই প্রপারলি জানা থাকতে হবে। ঠিক আছে, ওকে। মাত্রার কোনো সংজ্ঞা নাই ভাইয়া, মাত্রার কোনো সংজ্ঞা নাই। তোমরা যখন তোমাদের মেইন বুকটা হাতে পাবা তোমরা এই জিনিসগুলো আরো ডিটেইলে সবগুলো জানতে পারবা। তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে ভরকে ক্যাপিটাল এম দ্বারা মাত্রা, ভরের মাত্রাটা, ডিমেনশনটা, ঠিক আছে, ভরের ডিমেনশনটা বুঝতে ক্যাপিটাল এম ইউজ করা হয়, আর বেগের ক্ষেত্রে ক্যাপিটাল এল ইউজ করা হয়, অলসো সময়ের জন্য ক্যাপিটাল টি ইউজ করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পারছে, গ্রেট। আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা দেখো এবার এই কোয়েশ্চেনটা, চলো আমরা এখন এই মজার কোয়েশ্চেনটা সলভ করব। কি বলছো ভাইয়া দেখো তো, তুমি একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে বলটা। বলের ভর যদি 100 গ্রাম হয়, ভর বেগের পরিবর্তন কত? ভালো করে খেয়াল করো। একটা টেনিস বল কি করলো, একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে মারলাম। সো ধরো এটা হচ্ছে একটা দেয়াল, ভাইয়া ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা ধরো দেয়াল, এটাই হলো আমাদের সেই দেয়াল। এটা হচ্ছে কি? এটা হলো আমাদের দেয়াল, দেওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়াল। তো একটা দেওয়ালের মধ্যে আমি কি করলাম ভাইয়া, একটা টেনিস বল, ধরো একটা টেনিস বল, এটা হচ্ছে একটা টেনিস বল। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে একটা টেনিস বল। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা টেনিস বল। সো এই টেনিস বলটাকে ভাইয়া আমি কি করলাম, এই টেনিস বলটাকে আমি দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম। তাহলে বুঝো ব্যাপারটা, বুঝো একটা স্মল এম ভর বিশিষ্ট টেনিস বলকে, বলটার ভর এম ইকুয়াল কত, 100 গ্রাম। 100 গ্রাম মানে কত কেজি? 100 গ্রাম মানে 100 ভাগ 1000 সমান কত কেজি বলো? 0.1 কেজি। সো গ্রামকে আমরা কোথায় কনভার্ট করব? গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নিয়ে যাব। 1100 জন হয়ে গেছে, গ্রেট, 1100 জন হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 1100 জন হয়ে গেছে। তো দেখো ভালো করে দেখো, একটা টেনিস বল, ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, একটা টেনিস বল, যে টেনিস বলটার ভর এম ইকুয়াল কত, 100 গ্রাম। সো 100 গ্রাম সমান কত কেজি? 100 গ্রামকে আমাদের কি করতে হবে ভাইয়া, 1000 দ্বারা ভাগ করতে হবে। 100 গ্রামকে কি করতে হবে, 100 গ্রামকে আমাদের 1000 দ্বারা কি করতে হবে ভাইয়া, ভাগ করতে হবে। সো গ্রামকে আমরা কোথায় নিয়ে যাব, কেজিতে, সমান কত, 0.1 কেজি। গ্রামে থাকলে আমাদের কোথায় নিয়ে যেতে হবে ভাইয়া, গ্রামে থাকলে আমাদেরকে কেজিতে নিয়ে যেতে হবে। 1200 হয়ে গেছে, 1200, সুপার অসম, 1200 হয়ে গেছে, গ্রেট 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 গ্রেট, 1200 হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড। আরো বাড়বে, এটা আরো বাড়বে, আরো বাড়বে, 1300 হবে। ওকে, 1245, ওকে, এটা বাড়তেছে, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, সো আমাদের দেখো, তো যেটা হইলো আমরা একটা টেনিস বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে, দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। তো টেনিস বলটা এদিকে কি হলো, নিক্ষিপ্ত হইলো। নিক্ষিপ্ত হওয়ার পর এটা ধাক্কা খাওয়ার পর আবার কি করবে, ধাক্কা খাওয়ার পর বলটা কি করবে, এই দিকে ব্যাক করবে না? যে বেগে ধাক্কা খাইছে ওই বেগে বিপরীত দিকে ব্যাক করবে। সো ধরো গেছে ভি বেগে, ব্যাক করবে কি, মাইনাস ভি বেগে। কেন মাইনাস ভি, কেন মাইনাস ভি বলো তো? কারণ গেছিল কি এভাবে, ব্যাক করছে কি তার বিপরীত দিকে। 1300 জন চলে আসছে আমার ক্লাসে, গ্রেট। বুঝতে পারছো জিনিসটা? ইনিশিয়াল ফিগারটা সবার ক্লিয়ার কিনা বলো? ইনিশিয়াল ফিগারটা সবার ক্লিয়ার কিনা? ইনিশিয়াল ফিগারটা কি সবাই বুঝতে পারছো? ইনিশিয়াল ফিগারটা সবার ক্লিয়ার? ইনিশিয়াল জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো তো? ইনিশিয়াল জিনিসটা দেখো, আমি আবার একটু বলি, একটা টেনিস বলকে আমি ভি বেগে ধাক্কা দিলাম, এই দিকে ধাক্কা দিলাম, ধাক্কা গিয়ে সেটা বিপরীত দিকে ব্যাক করলো। সো একটা বস্তু শুরুতে যাত্রা শুরু করলো, তার আদি ভরবেগ কত? আদি ভরবেগ লিখো, আদি ভরবেগ।
আদি ভরবেগ কত? আদি ভরবেগ হচ্ছে এম ভি। আদি ভরবেগ কত? এমভি। এই যে আদি ভরবেগ এমভি, ভরবেগ কত? এমভি। এমভি ভরবেগ নিয়ে যাচ্ছে আদি ভরবেগ, শুরুতে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 1400 জন হয়ে গেছে, গ্রেট। আচ্ছা, শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ, শেষ ভরবেগ দেখো, যে বেগে গিয়ে খাইলো ধাক্কা সেই বেগে বিপরীত দিকে কি করলো? আবার ব্যাক করলো। সো শেষ ভরবেগ হচ্ছে কি? মাইনাস এমভি। কেন মাইনাস এমভি? কারণ সে প্রথমে যেদিকে গেছে পরের বার তার বিপরীত দিকে গেছে। সো প্রথম দিকেরটা প্লাস হইলে বিপরীত দিকেরটা কি? মাইনাস। সো আদি ভরবেগ যদি এমভি হয়, শেষ ভরবেগ কত? মাইনাস এমভি। ওকে, সো ভরবেগের পরিবর্তন দেখো, ভরবেগের পরিবর্তন সমান শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস কি? আদি ভরবেগ। ভরবেগের পরিবর্তনটা কি ভাইয়া? ভরবেগের পরিবর্তনটা হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো শেষ ভরবেগ কত? মাইনাস এমভি। আর আদি ভরবেগ কত? এখানে মাইনাস আছে, একটা সূত্রের মাইনাস, যেহেতু পরিবর্তন চাইছে আমাদেরকে পরিবর্তন বের করতে বলছে। তো মাইনাস আদি ভরবেগ কত? শুধু এমভি। তাহলে পরিবর্তন কত? মাইনাস 2m ইন্টু ভি। তাহলে দেখো তো, মাইনাস 2 ইন্টু এম এর মান কত? 0.1। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 10। সো কত? মাইনাস 2 ইন্টু 0.1 ইন্টু 10। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যত হয় তত, ক্যালকুলেট করে আমাদের যত হবে তত হচ্ছে আনসার। তোমরা সবাই একটু ক্যালকুলেশন করে বলো এই রেজাল্টটা কত আসে। সবাই একটু ক্যালকুলেট করে বলো এই রেজাল্টটা কত আসে। ওকে, ফাস্ট ফাস্ট বলো, ফাস্ট। সবাই একটু ক্যালকুলেট করে বলবা এই রেজাল্টটা কত আসে, ঠিক আছে? এই রেজাল্টটা কত আসে বলো, এই রেজাল্টটা কত আসে বলো, এই রেজাল্টটা কত আসে বলো। সবাই একটু ক্যালকুলেট করে বলো ভাই এই রেজাল্টটা কত আসে। সবাই একটু ক্যালকুলেট করে বলো এই রেজাল্টটা কত আসে, ঠিক আছে? সবাই একটু ক্যালকুলেট করে বলো তো কত আসে, কত আসে ভাইয়া বলো। এই রেজাল্টটা ক্যালকুলেট করে বলো কত আসে। সো আমি একটা বলকে, একটা টেনিস বলকে একটা দেয়ালে ধাক্কা মারলাম, এমভি ভরবেগ নিয়ে যাচ্ছিল, এমভি ভরবেগ নিয়ে যাওয়ার পর সে আবার মাইনাস এমভি ভরবেগ নিয়ে ব্যাক করছে, বিকজ যে বেগে তুমি নিক্ষেপ করবা তার অপোজিট দিকে সে কি করবে? ব্যাক করবে। 10 × 20 -2, সো -2 কেজি মিটার পার সেকেন্ড। সো ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কত? -2 কেজি মিটার পার সেকেন্ড। -2 এক্স্যাক্টলি, -2 কেজি মিটার পার সেকেন্ড, -2 কেজি মিটার পার সেকেন্ড। গ্রেট গ্রেট গ্রেট। সবাই সবাই কারেক্ট আনসার দিছো, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। সবাই কারেক্ট আনসার দিছে, গ্রেট। সো এই জিনিসটা হলো এরকম যে একটা বস্তুকে আমি ধাক্কা দিলাম দেওয়ালে। ধরো তুমি, তোমার হাতে একটা টেনিস বল আছে, তুমি টেনিস বলটাকে দেওয়ালের মধ্যে কি করলা? কিক করলা। অ্যান্ড তুমি যে ভেলোসিটিতে বা যে বেগে তুমি টেনিস বলটাকে পাঠাইছো, ওই বেগে ওটা আবার তোমার দিকে যদি ব্যাক করে, তাহলে তোমাকে বুঝতে হবে ভরবেগের পরিবর্তনটা এখানে কত। প্রথমটা যদি, প্রথম আদি ভরবেগটা যদি এমবি হয়, শেষ ভরবেগটা কত হবে ভাইয়া? মাইনাস এমবি হবে। আদি ভরবেগটা যদি এমবি হয়, প্লাস এমবি হয়, তাহলে শেষ ভরবেগটা কত? মাইনাস এমবি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এটা ক্যালকুলেট করে যা হবে তাই হচ্ছে তোমার অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই বুঝলে ইয়েস লিখো। সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাও, অ্যান্ড সবাই বুঝলে ইয়েস লিখো, ঠিক আছে? সবাই, সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি কিনা বলো, সবাই কি বুঝতে পারছি? ইয়েস, ওকে ওকে ওকে, কুল, ওকে। সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। সো এই জিনিসগুলো তোমার এইভাবে আসবে, ওকে? সো এই ফরমেশনগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য জিনিসগুলো আরো ইজিয়ার হবে। অলসো এই বল চ্যাপ্টারটা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রপারলি প্রত্যেকটা কনসেপ্ট তুমি যদি প্রপারলি বুঝতে পারো, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোয়েশ্চেন কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা। 2 MB না ভাইয়া, -2 MB। কেন -2 MB জানো? আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদেরকে তাহলে দেখো এখন বইয়ের মধ্যে কিভাবে করছে দেখো, বইয়ের মধ্যে কিভাবে করছে দেখো। দেখো, বলটি ছুড়ে দেওয়ার সময় ভরবেগ P = mv। মানে এই যে একটা দেয়াল, এই যে দেয়ালটা, দেয়ালটাকে আমি আবার একটু ঠিকঠাক করে আঁকি। হ্যাঁ, এই যে দেয়ালটাকে ঠিকঠাক করে আঁকলাম, এইটাই হলো সে দেয়াল, এটাই হলো ভাইয়া সে দেয়াল। অ্যান্ড
ছুড়ে দিছো, ভরবেগ কত প্লাস এমবি, বিকজ একটা এম ভর বিশিষ্ট বস্তু ভি বেগে ছুটছো। একটা এম ভর বিশিষ্ট বস্তু যদি তুমি ভি বেগে ছুড়ো, একটা এম ভর বিশিষ্ট বস্তু যদি ভি বেগে ছুড়ো, যারা যারা বুঝো নাই সবাই আবার একটু দেখো। একটা স্মল এম ভর বিশিষ্ট বস্তু বা বল তুমি যদি ভি বেগে ছুড়ো, তাহলে তোমার আদি ভরবেগ কোনটা? এটা হচ্ছে কি আদি ভরবেগ। এটা হচ্ছে কি ভাইয়া? আদি ভরবেগ। আচ্ছা, সো ছুটছো আদি ভরবেগ এমভি, আর শেষ ভরবেগ কত? এটা ধাক্কা খাওয়ার পর, দেওয়ালে ধাক্কা খাওয়ার পর সেটা আবার ব্যাক করবে কোন দিকে? এই যে এদিকে। তো যেদিকে ধাক্কা খাইছে তার অপোজিট দিকেই তো ব্যাক করবে, রাইট? তো ধাক্কা খাওয়ার সময় যদি এমবি হয়, এদিকে ব্যাক করার সময় কত? মাইনাস এমবি। ধাক্কা খাওয়ার সময় যদি এমবি হয় ভরবেগ, শেষ ভরবেগ কত? তার বিপরীত দিকে ব্যাক করতেছে, সো মাইনাস এমবি। সো এটা হচ্ছে কত? শেষ ভরবেগ। সো শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হইল মাইনাস এমভি। তাহলে আমাদের আদি ভরবেগ যদি এটা হয়, শেষ ভরবেগ যদি এটা হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তনটা তুমি হয়তো আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ করবা, অথবা শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ করবা, ঠিক আছে? সো এখানে আসলে কি করছে? এখানে আসলে আদি ভরবেগ বিয়োগ শেষ ভরবেগ করছে। সো দুইটাই কারেক্ট। সো আলটিমেটলি ক্যালকুলেট করার পরে তোমার কত আসবে? 2 MB আসবে অথবা -2 MB আসবে। যেটাই আসুক না কেন, তোমাকে মানটা কত, পরিবর্তনটা কত, ঠিক আছে? এখানে দেখো পরিবর্তনটা কত? 2 MB। 2 MB যদি তুমি এভাবে করতা, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তখন কি আসতো? -2 MB আসতো। বাট তোমার ক্যালকুলেশন করতে হবে শুধু কি 2 MB, এন্ড ক্যালকুলেট করে যা পাবা তাই হলো তোমার অ্যান্সার। এখন হোপফুলি সবার ক্লিয়ার। ঠিক আছে? এখন আশা করতেছি সবাই বুঝতে পারছো। 1500 জন অলরেডি লাইভে, 1500 জন। সো যারা লাইভে যুক্ত হয়ে গেছো সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, যাতে বাংলাদেশের 64টা জেলার সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। 2 MB হবে, -2 MBও কারেক্ট, দুইটাই কারেক্ট। 2 MB -2 MB বোথ আর কারেক্ট। ওকে, দুইটাই কারেক্ট, দুইটাই ভাইয়া কারেক্ট, দুইটাই কারেক্ট। ওকে, আচ্ছা, সংঘর্ষ। তো এখন আমরা একটা মজার জিনিস দেখব। ঠিক আছে? আমরা এখন একটা মজার জিনিস দেখব। দেখো, ধরো একটা বল, এই বলটার সাথে অনেকেই পরিচিত, বিকজ এরকম বল নিয়ে আমরা গেমস খেলছি, এরকম বল নিয়ে আমরা কি খেলছি? আমরা বাস্তবে খেলছি। ভাইয়া কিভাবে? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে মাইনাস আসবে, আদি ভরবেগ থেকে শেষ ভরবেগ বাদ দিলে প্লাস আসবে। তোমাকে শুধু পরিবর্তনটা কত জানতে চাইছে? পরিবর্তনটা 2। তোমরা ম্যাথের মধ্যে সংখ্যা রেখা করছো, যারা করো নাই তারা জানবে না। সংখ্যা রেখাগুলো বুঝতে পারবা। 2 আর -2 এর মধ্যে শুধু একটা সাইনের ডিফারেন্স। 2 আর -2, এই দুইটার মধ্যে কিসের ডিফারেন্স ভাইয়া? একটা সাইনের ডিফারেন্স, আদারওয়াইজ দুইটাই একই। +2 আর -2 এর মধ্যে কিসের ডিফারেন্স? প্লাস মাইনাসের ডিফারেন্স। মানটা কিন্তু একই, মানটা কিন্তু অ্যাবসোলিউট, পরম মান। এই পৃথিবীতে অ্যাবসোলিউট জিনিসটা চিহ্ন দিয়ে চেঞ্জ করা যায়। +2 দিলে পজিটিভ দিকে, -2 দিলে নেগেটিভ দিকে, বাট +2 দিলে পজিটিভ দিকে যতটুকু, -2 দিলে নেগেটিভ দিকে ঠিক ততটুকু। ওকে, বুঝতে পারছি সবাই কি বুঝতে পারছি? ওকে, সবাই হোপফুলি বুঝতে পারছি। চলো আমরা সামনের দিকে আগাই। সো দেখো, একটা m1 ভরের বল, আর এটা হলো একটা m2 ভরের ছোট বল। একটা হলো একটা m1 ভরের বড় বল, আর একটা m2 ভরের কি ছোট বল। কি করলো ভাইয়া? একটা m1 ভরের বড় বল একটা m2 ভরের ছোট বলের সাথে ধাক্কা খাবে। দেখো, সো এই বলটা ধরো যাচ্ছে u1 বেগে। একটা m1 ভরের বল কোন বেগে যাচ্ছে ভাইয়া? u1 বেগে যাচ্ছে। আর একটা m2 ভরের বল কোন বেগে যাচ্ছে? u2 বেগে যাচ্ছে। এবার বলো কোন বলটা আগে আছে ভাইয়া? বলো তো কোন বলটা আগে আছে? এই যে m1 ভরের বলটা ভাইয়া আগে আছে। আমরা দেখতেই পাচ্ছি যে m1 ভরের বলটা এখানে আগে আছে। সো ব্যাপারটা হইলো, যদি m1 ভরের বলটা আগে থাকে, আর যদি m2 ভরের বলটা, যদি m1 ভরের বলটা আগে থাকে আর যদি m2 ভরের বলটা পরে থাকে, এন্ড দুইটাই যদি যাইতে থাকে, সংঘর্ষ কখন হবে বলো তো? u1 আর u2 এর মধ্যে কাকে বড় হইতে হবে সংঘর্ষের জন্য? এটা একটু জানো। যদি তাদের মধ্যে সংঘর্ষ হইতে হয়, তাহলে কার বেগ বেশি হওয়া লাগবে?
u1 বেগটা বেশি হওয়া লাগবে নাকি u2? ধরো একজন এদিকে দৌড়াচ্ছে, বেশ ভালো কথা, u2 বেগে, আর একজন তার পিছন দিকে দৌড়াচ্ছে u1 বেগে। এখন এই পিছনের জন যদি ওকে ধাক্কা দিতে চাই, কারণ দুইজনই তো এদিকে যাচ্ছে, রাইট? এরা দুইজন কোন দিকে যাচ্ছে ভাইয়া? এই দিকে যাচ্ছে। সো এরা দুইজন যদি এই দিকে যায়, তাদের মধ্যে ধাক্কা কখন লাগবে? কে বড় হইলে? ভেরি গুড, তাদের মধ্যে যদি u1 বড় হয় তাহলেই তাদের মধ্যে কি লাগবে ভাইয়া? u1 বড় হইলে তাদের মধ্যে কি লাগবে? ধাক্কা লাগবে। u1 বড় হইলে কি লাগবে? u1 বড় হইলে তাদের মধ্যে কি লাগবে? u1 বড় হইলে তাদের মধ্যে সংঘর্ষ লাগবে। সো দেখো, এই যে ধাক্কা খাইলো, দেখছো? আবার দেখো, সো ব্যাপারটা এরকম, u1 ইজ গ্রেটার দেন u2 হলে কি হবে ভাইয়া? সংঘর্ষ হবে। u1 ইজ গ্রেটার দেন u2 হইলে কি হবে? u1 ইজ গ্রেটার দেন u2 হইলে কি হবে ভাইয়া? সংঘর্ষ হবে। আদারওয়াইজ সংঘর্ষ হওয়া পসিবল না। সো u1 ইজ গ্রেটার দেন u2 হইলেই সংঘর্ষটা হওয়া পসিবল। ওকে ফাইন। সো দেখো, এই যে ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পর আবার এটা দেখো যাচ্ছে। সো দেখো কি হইলো, একটা m1 ভরের বস্তু u1 বেগে যাত্রা শুরু করতেছিল, একটা m2 ভরের বস্তু u2 বেগে যাত্রা শুরু করতেছিল। সো শুরুতে এ বস্তুটার ভরবেগ কত? m1 u1, ঠিক আছে? শুরুতে এই বস্তুটার ভরবেগ কত ভাইয়া? শুরুতে এই বস্তুটার ভরবেগ m1 u1, আর দ্বিতীয় বস্তুটার ভরবেগ কত? m2 u2, ঠিক আছে? সো একটা বস্তু m1 u1 নিয়ে যাত্রা শুরু করছে, একটা বস্তু m2 u2 ভরবেগ নিয়ে যাত্রা শুরু করছে। একটু u2 বড় হলে কি হবে? u2 বড় হলে এটা অনেক আগে চলে যাবে, সংঘর্ষই হবে না ভাইয়া। u2 বড় হলে কি হবে? সংঘর্ষই হবে না। u2 বড় হইলে সংঘর্ষ হওয়ার কোনো স্কোপই নাই, ঠিক আছে? সো u1 বড় হইলে ছোট বস্তুটা আগেই পালাই যাবে। সো তাদের মধ্যে আর ধাক্কা লাগার কোনো চান্সেসই নাই। বুঝতে পারছো? আচ্ছা, সো দেখো, আমাদের প্রথম বস্তুটা m1 u1 ভেলোসিটি ভরবেগ নিয়ে যাত্রা শুরু করছে, আর দ্বিতীয় বস্তুটা m2 u2 ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করছে। অ্যান্ড আফটার আ সার্টেইন পিরিয়ড অফ টাইম পরে তাদের মধ্যে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পর দেখো, এই বস্তুটার শেষ বেগ হইল v1। এই যে m1 ভরের বস্তুটা, এটা হচ্ছে m1 ভরের বস্তু, শেষ বেগ কত? v1। আর m2 ভরের বস্তুটা, এই যে m2 ভরের বস্তুটা শেষ বেগ v2। সো এটা শেষ ভরবেগ কত m1 ভরের বস্তুটার? m1 v1। আর এই বস্তুটার শেষ ভরবেগ কত? m2 v2, ঠিক আছে? সো এটা হলো আমাদের প্রসেস। এটা কি ভাইয়া? এটা হলো হচ্ছে আমাদের প্রসেস। ভালো করে দেখো, একটা বস্তু m1 u1 বেগে যাত্রা শুরু করছিল, আর একটা বস্তু m2 u2 বেগে যাত্রা শুরু করছিল। u1 গ্রেটার দেন u2 হওয়ায় প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে একটা ধাক্কা দিল। ধাক্কা খাওয়ার পরে এই বস্তুটা v1 শেষ বেগ প্রাপ্ত হলো, আর দ্বিতীয় বস্তুটা v2 শেষ বেগ প্রাপ্ত হলো, ঠিক আছে? একটা বস্তু v1 শেষ বেগ প্রাপ্ত হয়েছে, অ্যান্ড আর একটা বস্তু v2 শেষ বেগ প্রাপ্ত হয়েছে। শেষ বেগটা প্রাপ্ত হওয়ার পরে কি হয়েছে দেখো, শেষ বেগটা প্রাপ্ত হওয়ার পরে এই বস্তুটার শেষ ভরবেগ হয়েছে m1 v1, আর এই বস্তুটার শেষ ভরবেগ হয়েছে কি? m2 v2, ঠিক আছে? সো এটাই বলতেছে। দেখো, সংঘর্ষের আগে দুইটা বস্তুর মোট ভরবেগ দেখো, সংঘর্ষের আগে আমাদের এই বস্তুটার ভরবেগ কত? m1 u1। সংঘর্ষের পরে এই বস্তুটার ভরবেগ, সংঘর্ষের আগে প্রথম বস্তুটার ভরবেগ m1 u1, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুটার ভরবেগ m2 u2। তাহলে সংঘর্ষের আগে দুইটা বস্তুর সম্মিলিত ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। ওকে, সম্মিলিত ভরবেগ কত ভাইয়া? সম্মিলিত ভরবেগ হচ্ছে কত? সম্মিলিত ভরবেগ কত? m2 u2। 1700 জনে পৌঁছে গেছি আমরা, গ্রেট, আমরা 1700 জনে পৌঁছে গেছি, ভেরি গুড। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে ভর দুইটা সম্মিলিত ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এরপর আসো সংঘর্ষের পরে। সংঘর্ষের পর প্রথম বস্তুটার শেষ ভরবেগ m1 v1, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটার শেষ ভরবেগ m2 v2। তো সংঘর্ষের পরে কি হচ্ছে ভাইয়া? সংঘর্ষের পরে কি হচ্ছে দেখো, সংঘর্ষের পরে হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে? সংঘর্ষের পরে কি হচ্ছে? সংঘর্ষের পরে হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে আমাদের কি বলে, বাইরে থেকে এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। এখানে কি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছিলাম সংঘর্ষের জন্য? না, আমরা এখানে বাইরে থেকে সংঘর্ষ হওয়ার জন্য কিন্তু কোনো বল প্রয়োগ করিনি। সো উইদাউট এনি অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স,
এই দুইটা বস্তু নিজেদের মধ্যে সংঘর্ষ করছে এন্ড সংঘর্ষের পরে আবার তারা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। একটা আদি ভরবেগ নিয়ে যাত্রা শুরু করছিল দুইটা বস্তু, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে ওরা সংঘর্ষ করছে এন্ড সংঘর্ষ করার পরে ওরা কি করছে, শেষ ভরবেগ নিয়ে আবার পৌঁছাইছে। এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, ঠিক আছে? এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কি করা হয় নাই, এখানে ভাইয়া কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। তো যদি এরকম কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে যেটা হবে সেটা হইল m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। মানে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সংঘর্ষের আগে যা ভরবেগ সংঘর্ষের পরে তাই ভরবেগ। এটাকে বলা হয় ভরবেগের নিত্যতা, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা। যদি কোনো সিস্টেমের উপর এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে ওই সিস্টেমে সংঘর্ষের আগে যা ভরবেগ ছিল সংঘর্ষের পরে সেটুকু ভরবেগ থাকবে। এইখানে কথাটা তাই লেখা আছে, দেখো বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, তাই সংঘর্ষের আগে যেটুক ভরবেগ ছিল সংঘর্ষের পরে সেটুক ভরবেগ থাকবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা। বাহ্যিক মানে হলো বাইরের, বাইরের কোনো বাহ্যিক বল। দেখো এখানে কিন্তু এই যে এইখানে বলগুলা রান করছে ভাইয়া, এখানে বলগুলা রান করার সময় কি আমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই এখানে করছিলাম ভাইয়া? করি নাই। কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা ছাড়াই কিন্তু বলগুলা কি করছে ভাইয়া? মুভ করছে। ওকে, সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছি আমরা ভরবেগের নিত্যতা? আমরা সবাই কি ভরবেগের নিত্যতা বুঝছি ভাইয়া বলো তো? আমরা সবাই কি ভরবেগের নিত্যতা বুঝতে পারছি? সবাই কি ভরবেগের নিত্যতা বুঝছি? সবাই কি ভরবেগের নিত্যতা বুঝতে পারছি কিনা বলো? হোপফুলি আমরা সবাই ভরবেগের নিত্যতা বুঝতে পারছি। আচ্ছা, u1 আর u2 সমান হইলে কি হইতো? দুইটা একই পথে চলতে থাকতো, কখনোই সংঘর্ষ হইতো না। u1 আর u2 সমান হইলে দুইটা বস্তু কণা একই পথে চলতে থাকতো, বাট they never ever collide with each other। তারা কখনোই নিজেদের মধ্যে সংঘর্ষ করতো না। বুঝছো? বুঝতে পারছো সবাই? ওকে, সো আমি আবারও বলে রাখতেছি, যারা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, তোমরা আমাদের নিউরনের দ্বিতীয় সূত্রটা আরেকটা ক্লাসে তোমাদেরকে পড়াবো। আজকের মতো আমি ক্লাস এখানেই রাখবো। তোমরা যারা যারা এখন আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, আমাদের 6 to 10-এ অনলাইন ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমাদের মাননীয় তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাইয়া সহ আমরা আমাদের অনলাইন ব্যাচের গ্র্যান্ড ওপেনিং সেরিমনি করেছি। সো যারা যারা এখনও আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হও নাই, তোমরা দ্রুত অ্যাডমিট হয়ে যাও। অ্যান্ড তোমাদের অনলাইন ব্যাচে আমি তোমাদের তন্ময় ভাইয়া সরাসরি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। অ্যান্ড আমার নাম হইল তন্ময় ধর। সো ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প টু মি, ইউ ক্যান ফিল ফ্রি টু নক মি টু মাই ফেসবুক। আমার ফেসবুক আইডি হচ্ছে TANMAYDHAR, তন্ময় ধর। সো আমার নাম হলো তন্ময় ধর। আমি 10 মিনিট স্কুলের ফিজিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। অ্যান্ড তোমাদের ফিজিক্স রিলেটেড যত ধরনের কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট আমি বানাইছি। অ্যান্ড হোপফুলি তোমাদের জন্য সুপার অসম কিছু কন্টেন্ট সামনে ডেলিভার করতে যাচ্ছি। অ্যান্ড তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা জিনিস অ্যানিমেশন সহ, সিমুলেশন সহ, আরও সুন্দরভাবে, আরও ইন্টারাক্টিভ ওয়েতে, আরও ডিজিটাল ওয়েতে তোমাদের কাছে কিভাবে পৌঁছানো যায়, যাতে ফিজিক্সের অনেক বোরিং জিনিসও তোমাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক হয়, অনেক বেশি সহজলভ্য হয়, অনেক বেশি বোধগম্য হয়। তো সবাই যারা যারা এখন আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, খুব দ্রুত তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। অ্যান্ড নিশ্চিত তুমিও হয়ে যেতে পারো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গিয়ে 100-তে 100। সো আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।